হ্যালো ভাই লোক, আমার নাম সোমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ এমনি চলে এসেছি গ্যাসের আচরণের লেকচার নাম্বার 3। আর একটা দুটো লেকচারের মধ্যে এটা শেষ হয়ে যাবে বলছে। এবার অনেকে বলবে যে কালকে তো তুমি এটাই বললে, আজকে এটাই বলছি, কারণ একটা দুটো লেকচারের মধ্যে এটা শেষ হয়ে যাবে। মানে হয় কালকে নয় পরশু দিন এটা শেষ, বোঝা গেছে? কালকে এর কী বার? আজকের হচ্ছে গিয়ে শুক্রবার, কালকে শনিবার, মানে আবার সোমবার যাবে, ঠিক আছে? মঙ্গলবারের মধ্যে এটা শেষ হয়ে যাবে শিওর। মানে আমি পরের সপ্তাহের মধ্যে আমি তোমাকে ওই চ্যাপ্টারটাও শেষ করে দেবো। কী নাম? রাসায়নিক গণনা। ওই চ্যাপ্টারটা আমি সেদিনটা শেষ করে দেবো পরের সপ্তাহে, ঠিক আছে? ওটা 2টো লেকচার লাগবে, 2 থেকে 3টে লেকচার, ওটা আমি শেষ করে দেবো, ঠিক? আর কি, আর PYQটা শ্যুট করছি, এই হচ্ছে কথা, ঠিক আছে? PYQটা দিতে হবে ভাই সাহেব, প্রচুর চাপ হয়ে গেছে, ঠিক? তো বলো তোমাদের কী চলছে, কেমন চলছে জীবন? कैसा चल रहा है जी आपका জীবন লোক? ঠিকঠাক পড়াশোনা করছো? ঠিকঠাক সব কিছু? হ্যাঁ, পরীক্ষা দাও। ও তোমাদের তো আবার পরীক্ষা চলে আসছে না? আজকের কত তারিখ? আজকে হচ্ছে কি 1 তারিখ আজকে, ঠিক আছে? মানে তোমাদের কাছে যেদিনকে যাচ্ছে সেদিনকে হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে 31 তারিখ। আমি 31 তারিখে রেকর্ড করছি। তো কথা হচ্ছে গিয়ে তোমাদের মেবি এই আগস্ট মাস থেকেই মিড টার্ম স্টার্ট হবে, তাই তো? এই আগস্ট মাস থেকেই তোমাদের মিড টার্ম স্টার্ট হবে। তো অনেকে বলবে যে দাদা তোমরা তো সবে শুরু করেছো, ঠিক আছে, মিড টার্ম কী করে পরীক্ষা দেবো? জাস্ট রিল্যাক্স, জাস্ট চিল করে পরীক্ষা দিতে চলে যায়। ঘুরতে যা পড়েছো এতদিনে, আমাদের কাছে পড়ার আগেও তো কারোর কাছে পড়েছো, যা পড়েছো, যা বুঝতে পেরেছো, বা যদি পারো এই কদিনে তুমি যদি তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে, যে চ্যাপ্টারগুলো আসছে ওই চ্যাপ্টার টেস্ট পেপার লাগিয়ে চলে যাও, টেস্ট পেপার পড়ে। বোঝা গেছে? যেটা যদিও প্র্যাকটিক্যালি পসিবল খুব বেশি নয়, ঠিক আছে, কিন্তু যতটা করতে পারো করে চলে যাও। কারণ দেখো সামনে পরীক্ষার দিনে আমি জানি না তোমরা কতজন ক্লাস করতে পারবে কনসিস্টেন্টলি, ঠিক আছে? তখন আমি ছোটো ক্লাস দেবো, কিন্তু ক্লাস তো দিতেই হয় বাবু, কিছু করার নেই, ঠিক আছে? তোমরা পরীক্ষা পুরো চিলভাবে দেবে, চিল, অঙ্ক চিল, ফিজিক্যাল সায়েন্স চিল, আর অন্যগুলো হচ্ছে গিয়ে অন্যগুলো চিল নয়, অন্যগুলো হচ্ছে গিয়ে শকুন, মানে খুব ভালো করে দেবে, ঠিক আছে? শকুন কেন বললাম? হ্যাঁ, ঠিক আছে, অন্যগুলো খুব ভালো করে দেবে, ঠিক আছে? ভালো করে যতটা হয়েছে, কারণ দেখো আমি বলছি আমার গল্প, আমার যদি টেস্ট পরীক্ষা হতো আমি জীবনে পাস করতাম না। আমাদের সময় টেস্ট পরীক্ষা হয়নি, বোঝা গেছে? ঠিক আছে, টেস্ট পরীক্ষা যদি হতো আমি শেষ ছিলাম। আমাদের সময় 2টো টেস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে কোভিড হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, তারপরে আমি টেনে দিয়েছিলাম, ঠিক আছে? তোমাদেরও সেম কথা। এরকম না যে এখন পারছো না বলে পরেও পারবে না, এরকম কোনো কথা নেই। তো পরীক্ষাটা তোমরা দিয়ে আসো, শুধু ওই 2 ঘন্টা 3 ঘন্টা শুধু কাটিয়ে আসো, ঠিক আছে? তারপরে টেস্ট পরীক্ষার সময় তোমরা দেখাবে কত মার্কস পাচ্ছ, কী হচ্ছে, সে টেস্ট পরীক্ষার সময় তোমরা দেখাবে, কারণ ততদিন তোমাদের এখানে সিলেবাস প্রায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি গল্প, ঠিক? আর চাপ একদম রিল্যাক্স করে পরীক্ষা দিতে যাবে, সব জানতে লুঙ্গিওয়ালা বলে একদম পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? তারপরে দেখবে ঠিক আছে, খারাপ হবে, অসুবিধা কিছু যায় আসে না, ঠিক আছে? আমরা একবার মাধ্যমিকে দেখাবো, ঠিক আছে? মাধ্যমিকের আগেও তোমার চান্স পাবে টেস্ট পরীক্ষা আগে দেখাবো, তারপর মাধ্যমিকে গিয়ে ভালো করে খেলবো, ঠিক আছে? ভালো করে খেলবো মানে ভালো করে পরীক্ষা দেবো, এই হচ্ছে গল্প, ঠিক? তো চলো এবার আজকে কী টপিক পড়বো? আজকে পড়বো হচ্ছে গিয়ে কী পড়বো আজকের? চার্লসের সূত্র সংক্রান্ত অঙ্ক ও লেখচিত্র। চার্লসের সূত্র সংক্রান্ত অঙ্ক, কালকে যেগুলো বাকি ছিল সেগুলো আগে শেষ করি। তারপর কি চাপের সূত্র, যেটা আমি বলেছিলাম। তারপরে হচ্ছে কি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় পড়বো, ঠিক আছে? আবার এবার যদি এরপরে যদি সময় যদি বাঁচে তাহলে কি পড়বো বলো তো? তাহলে কটা অঙ্ক, এই বিষয়ে কটা অঙ্ক থাকবে সেগুলো একটু করে নেবো, ঠিক আছে? ঠিক, আর আদর্শ গ্যাসের বিষয়টা পড়বো, ঠিক আছে? এই লাস্টের বিষয়, যদি টাইমলি তখনও যদি পিছিয়ে থাকে, ঠিক? এই হচ্ছে কথা। আর রিল্যাক্স করে পড়বে, আর মাথায় অত চাপ নেওয়ার দরকার নেই। পরীক্ষা চলে এসছে দাদা, কী করবো, চিলভাবে এখন পরীক্ষা দাও, তারপরে দেখা যাবে, ঠিক আছে? হয়ে যাবে কিছু না কিছু জীবনে, ঠিক? তো চলো পড়াশোনা স্টার্ট করি। চলো 2-3টে ছোটো টপিক আগে পড়ে নিই, ঠিক আছে? তারপর ওইগুলো পড়বো। কী টপিক? একটা হচ্ছে আগের দিন না, লেকচার নাম্বার 1-এ আমি তোমাদেরকে একটা একদম শেষে এসে,
মানে কী বলে আউটরোতে এসে একদম শেষে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে বেলুন তো আমরা ফু দিই যখন বেলুনের ফু দিই যখন, তখন ওর আয়তনও বাড়ে চাপও বাড়ে, কিন্তু আমরা বয়েলের ইকুয়েশন থেকে কী জানতে পারি? বয়েলের ইকুয়েশন থেকে আমরা জানতে পারি যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, তাই তো? কিন্তু বেলুনের ক্ষেত্রে দুটোই কী করে বাড়ে? বেলুনের ক্ষেত্রে কী করে দুটোই বাড়ে? অনেকে বলবে এক্সেপশান, অনেকে এক্সেপশান তো মানেই জানবে না। অনেকে বলবে যে কি হচ্ছে এটা, ভুলভাল কেন হচ্ছে, বয়েলের সূত্র ভুল। না, বয়েলের সূত্র ভুল নয়। যারা এগুলো বলেছে, যারা এটা ভাববে যে বয়েলের সূত্র ভুল, তারা উদো। কেন? কারণ দেখো কি হয়, বেলুনে যখন আমরা ফু দিচ্ছি, বয়েলের সূত্র কি ছিল? নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের কি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক রাখে। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। তাহলে কি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ও চাপ না, ও ভরে বয়েলের সূত্রটি প্রযোজ্য। লিখবো বয়েলের সূত্রটি প্রযোজ্য। তার জন্যই এটা কাজ করে না। ঠিক আছে, তার জন্য বেলুনের ক্ষেত্রে কাজ করে না। আরেকটা কথা হচ্ছে গিয়ে তোমরা দেখবে কি করে, দেখবে যদি তোমার অনেকের কাছে অ্যাকোরিয়াম যদি থাকে, তাহলে দেখবে অ্যাকোরিয়াম থেকে যে হাওয়াগুলো বেরোয়, দেখবে অ্যাকোরিয়ামে ফিল্টার থাকে। সেই ফিল্টারে অনেক বড় যাদের কাছে অ্যাকোরিয়াম থাকে তারা বুঝতে পারবে বেশি ভালো করে। ফিল্টারে যে হাওয়াগুলো থাকে সেগুলো নিচে যখন থাকে তখন দেখবে ছোট ছোট থাকে। যত আস্তে আস্তে উপরে উঠছে তত আস্তে আস্তে বড় হয়, যত উপরে ওঠে তত বড় হয়, যত উপরে ওঠে তত কী হয়, বড় হয়। কারণ জলের একদম নিচে, একদম অ্যাকোরিয়ামটার একদম নিচে, তোমরা অ্যাকোরিয়াম দিয়ে ভালো বুঝতে পারবে, অ্যাকোরিয়ামের একদম নিচে কী হয়, চাপ বেশি থাকে। অ্যাকোরিয়ামের নিচে চাপ বেশি হয়। জলের যত গভীরতায় আমরা যাব তত চাপ বাড়ে। ঠিক আছে, তত চাপ বাড়ে, তাই আয়তন কমে যায়। তো ওই বাবলসগুলো, বা কী বলেন নাম, এটাকে কী বলে, বাবলসগুলোকে বুদবুদ বলে বাংলায়। হ্যাঁ, বাবলসগুলোতে কী হয়, যত চাপ লাগবে তত বাবলসগুলো ছোট হয়ে যাবে, যত চাপ বাড়বে, যত চাপ কমবে তত বাবলসগুলো বড় হয়ে যাবে। দেখো, তার জন্য এরকম হয়। এইটা এবার পুকুর বা সমুদ্রের ক্ষেত্রেও এটাই হয়। যত নিচে থাকবে তত তো বাবলসগুলো ছোট হয়, কিন্তু আস্তে আস্তে ওপরে আস্তে আস্তে বাবলসগুলো বড় হয়ে যায়। কারণ হচ্ছে কি, ওপরে তুলনামূলক চাপ কম থাকে, ওপরে নিচের তুলনায় তুলনামূলক চাপ কম থাকে। ঠিক আছে, ওই তোমরা অনেকেই জানি না এইসব ভালো জিনিসপত্র তোমরা দেখো কিনা, সেই ডিপ সি অ্যানিমেলস বলে হয়, দেখবে যাদের আলাদা ক্রিয়েচার মনে হয় যেন এলিয়েন্স লাগে। তোমরা কখনো সার্চ মারবে ডিপ সি অ্যানিমেলস, অ্যাবাউট ডিপ সি অ্যানিমেলস, ইউটিউবে সারাক্ষণ রিলস দেখো, মাঝে মাঝে ভালো ভালো জিনিসপত্র দেখে নাও। সার্চ মারবে অ্যাবাউট ডিপ সি অ্যানিমেলস, দেখবে ওগুলো কীরকম আলাদাই ক্রিয়েচার, কত বড় কত কীরকম একটা আলাদাই ক্রিয়েচার, দেখবে মনে হয় যাবে এলিয়েনের মতন দেখতে। কারণ ওইখানে চাপ অনেক বেশি থাকে। ডিপ সি মানে একদম নিচে, সমুদ্রের একদম নিচে চাপ প্রচুর বেশি থাকে, ওপরের তুলনায় চাপ প্রচুর বেশি থাকে। আমরা ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবো না। তোমরা অনেকেই দেখে থাকতে পারো, সেই টাইটান বলে একটা ওই যে সাবমারিন বেরিয়েছিল, টাইটান। ঠিক আছে, টাইটান বলে একটা সাবমারিন বেরিয়েছিল, যেটায় করে সেই আমরা টাইটানিক তো সবাই জানি। টাইটানিকের যে ধ্বংসাবশেষ, যে সমুদ্রের যে নিচে আছে ধ্বংসাবশেষ, সমুদ্রের যে নিচে আছে, সেগুলোকে যারা বিলিনিয়ার হয়, যারা অনেক বড় লোক হয়, তাদেরকে ঘুরতে নিয়ে যাবে। টাইটান বলে একটা সাবমারিন বেরিয়েছিল। ঠিক আছে, আগের বছরের গল্প। তো এবার যখন টাইটানটা কি হয়েছিল, এই টাইটানটা এরকম সাবমারিন, যে তোমরা কার্টুনে যেরকম সাবমারিন দেখে থাকবে, এরকম গোল ছিল। ঠিক আছে, টাইটানটা। এবার ওদের যে কোম্পানিটা এটা তৈরি করেছিল, তারা এটাকে মানে তৈরি করার সময় এটা ভালো মেটেরিয়াল দেওয়ার, মানে এই যে বাইরের লেয়ারগুলোতে ভালো মেটেরিয়াল দেওয়ার পরিবর্তে একটু খারাপ মেটেরিয়াল দিয়েছিল, একটু তুলনামূলক খারাপ মেটেরিয়াল দিয়েছিল। তার জন্য এটার মধ্যে 6 জন লোক ছিল, 6 জন লোক। ঠিক আছে, 6 জন বিলিনিয়ার,
আর একজন মনে 5 জন বিলিনিয়ার আর একজন মনে ড্রাইভার টাইপ। ও না, 6 জনই বিলিনিয়ার, ঠিক আছে। এবার এইটাকে কন্ট্রোল করার জন্য দেখো বলছি গল্প, যখন উঠেছে একটু গল্পই করে নি আগে। এটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, সমুদ্রের নিচে, এটা ধরো যে সমুদ্রের ওপরে একটা জাহাজ ছিল, এরকম জাহাজ নিশ্চয়ই হয় না, তাও আমার জন্য এটাই জাহাজ। সমুদ্রের ওপরে এইটাকে কন্ট্রোল করার জন্য সমুদ্রের ওপরে একটা জাহাজ ছিল, যেই জাহাজে রিমোট কন্ট্রোল ছিল, ঠিক আছে, স্পেলিং জানি না, আমাকে ছেড়ে দাও, ঠিক আছে। এটা জাহাজের মধ্যে রিমোট কন্ট্রোল ছিল, যেটা যেরকম আমরা গাড়ি চালাই না রিমোট কন্ট্রোল, মানে রিমোট দিয়ে, সেরকমই এটাকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট কন্ট্রোল ছিল, যেটাকে দিয়ে এটা কন্ট্রোল করা হতো, ঠিক আছে। এবার যখনই এটা একটা সার্টেন হাইটের নিচে গেছে, যখনই এটা সার্টেন ডেপথে গেছে, বোঝা গেছে, যখন এটা একটা সার্টেন ডেপথে গেছে, ধর যে টাইটানিকের দেহাবশেষ ছিল একদম নিচে, সমুদ্রের কত ফুট নিচে, আমার ঠিক এক্স্যাক্ট যেটা মনে নেই ডেটাটা। আর এইখানে ধর যে টাইটানিকের দেহাবশেষ ছিল, ঠিক আছে, টাইটানিকের দেহাবশেষ ছিল এইখানে। দেহাবশেষ মানে টাইটানিকের ভাঙাচোরা জিনিসপত্র, ঠিক আছে। এবার এইটা একটা সার্টেন হাইট আসার পরে এটা কি হয়েছিল জানো, এটা হয়েছিল কি বলে ওটাকে, একটা এক্সপোর্ট বলে না কি বলে, এক্সপ্লোড বলে একটাকে, আরেকটা বলে ইমপ্লোড বলে না কি বলে, মানে যেটা স্কুইজ করে গেছিলো, স্কুইজ মানে কি, কিরমভাবে বোঝাবো, ধর যেটা একটা, এটা তো এটা একটা কি বলেন না, একটা টেপ, ঠিক আছে, এটাকে ধর যে তুমি এটা ভেবে নাও। এবার এটা এক্সপোর্ট কখন করো, যখন এটা যখন বাইরের দিকে যখন বেরোতে চায়, মানে এরকম যখন বেরোতে চায়, যেরকম বোম এক্সপ্লোড মানে বুঝতে পারছো, বোম কীরকমভাবে এক্সপ্লোড করে, পুরো এটাকে দুম ফাটলো এরকম পুরো এটাকে পুরো ছড়িয়ে গেল ফেটে, বুঝতে পেরেছো তো, বোম ওরকম হয়। এইটা নিচে যাওয়ার পরে এত চাপ বেড়ে গেছিলো, এটা এরকম ইমপ্লোড করে গেছিলো, কি বলে ইমপ্লোড, হ্যাঁ মাথায় এসেছে শব্দটা, ইমপ্লোড মানে কি, স্কুইজ করে যাওয়া, মানে এরকম পুরো চেপে গেছিলো, আর এটা এতটাই মিলি সেকেন্ডের মধ্যে হয়েছিল, এটা আমি তো তাও ভালো করে চাপতে পারছি না, ভাবো এটা আমি এই এখন যেটা একদিক দিয়ে হচ্ছে, এটা সব দিক থেকে হচ্ছে, আর এটা এতটাই মিলি সেকেন্ডের মতো হয়েছিল যে ওরা কোনো, ওই যে 6 জন যে ব্যক্তি ছিল, তারা কোনো কি বলে, কোনো পেন অনুভব করার আগেই ওরা মারা গেছে, আর পেন অনুভব তাদের লাশ অবধি পাওয়া যায়নি, মানে বুঝতে পারছো, তাদের বডি অবধি পাওয়া যায়নি, মানে নিচে এত বেশি চাপ হয়। এটা বলার কারণ এটাই যে নিচে, সমুদ্রের নিচে যে এত চাপ হয় তোমরা বুঝতে পারবে না, এত চাপ, প্রচুর চাপ হয়, বুঝতে পারছো। তার জন্য ওই যে কোম্পানিটা এই সাবমারিনের টাইটানটা বানিয়েছিল, তাদেরকে অনেক কোর্ট ঠোঁটে যেতে হয়েছিল, এসব হয়েছিল, ঠিক আছে, সেগুলো আলাদা ব্যাটার। তাও এটা আমি তোমাদেরকে বললাম কারণ হয়তো অনেকের ভালো লাগতে পারে, আর অনেকে ফিল পেতে পারো যে সমুদ্রের নিচে কতটা চাপ হয়। এবার অনেকে বলে দাদা তাহলে ওই যে যারা স্কুবা ডাইভিং করে তারা কি, তারা অতটাও নিচে যায় না, তারা একটা এই সব লেভেল অবধিই থাকে, বোঝা গেছে, এই হচ্ছে গল্প, ঠিক আছে। এই দুটো হলো। এবার হ্যাঁ ঠিক আছে, এটা অফ টপিক চলে গেছিলাম আমি একটুখানি, মাঝে मैं कभी कभी इधर उधर निकल जाता हूँ, ঠিক আছে। এবার নেক্সট আরেকটা জিনিস বলবো, কি সেটা, দেখো পড়াশুনো ফিল যদি না হয় তাহলে পড়াশুনো করে কি লাভ, তাই না? তার জন্য মাঝে এসব বলা উচিত। দেখো আমরা চার্লসের সূত্রে কি পড়েছিলাম, চার্লসের সূত্রে পড়েছিলাম কোনো একটি গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এবার তার জন্য এটা যেহেতু 1/273 অংশ, এবার এটা একটা ভগ্নাংশ, নিশ্চয়ই এটা একটা ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশটাকে স্থির চাপে গ্যাসের এই ভগ্নাংশটিকে ভগময় করে, দাঁড়াও 1 সেকেন্ড, এই ভগটা কি কথা, স্পেলিং কি ঠিক লিখছে? হ্যাঁ
ভগ্নাংশ ভগ্নাংশটিকে এই ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের প্রসারাঙ্ক বলা হয়। গ্যাসের প্রসারাঙ্ক বলা হয়। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট ছিল। এটা এবার সব গ্যাসেরই প্রসারাঙ্ক এটাই হয়। তোমাকে এবার কোশ্চেন করতে পারে গ্যাসের প্রসারাঙ্ক কত, প্রসারাঙ্ক, হ্যাঁ তোমাকে আবার জিজ্ঞাসা করতে পারে গ্যাসের প্রসারাঙ্ক লেখো কত। কোনটা হবে গ্যাসের প্রসারাঙ্ক সংখ্যা কোনটা? এইটা। ঠিক আছে, 1/273। ঠিক আছে, এই দুটো কথা ছিল। এই দুটো কথার জন্য আমি একটু ব্যাকে এলাম। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে ওই চার্লসের সূত্রের লেখাচিত্রগুলো। ঠিক আছে, চলো পড়ি। এবার পড়বো হচ্ছে গিয়ে কোশ্চেন দুটো তিনটে। ঠিক আছে, দুটো না একটা, দেখছি কটা কোশ্চেন করানো যায়। কী কোশ্চেন আছে? 2 atm চাপে 0 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সিসি। সিসি মানে নিশ্চয়ই জানো, মানে ওই তোমাদের বাইকের যে ইয়ে হয় 500 সিসি, মানে এটা চাপ। ঠিক আছে, আয়তন চাপ স্থির রেখে উষ্ণতা এত করলে, উষ্ণতা কত 273 ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, গ্যাসের আয়তন কত হবে? তো কি প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? T1 = কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস আছে। কিন্তু আমরা 0 ডিগ্রি সেলসিয়াস লিখবো না, আমরা চার্লসের সূত্র সবসময় কিসে জানি? চার্লসের সূত্র না, যখনই এসব কোনো অঙ্ক করবো তখনই আমরা সবসময় কেলভিন ইউজ করবো। সবসময় কি ইউজ করবো? কেলভিন ইউজ করবো। তার জন্য কেলভিনে পরিণত করতে গেলে কি করতে হয়? T+273। এটা আমরা ফর্মুলাটা কালকে আমি জেনেছি। আমি কি জানলাম? আমি তো আগে জানতাম, মানে তোমরা জানতে পেরেছো। তাহলে টি এর বদলে কি বসাবো? 0। তাহলে 0 + 273 ডিগ্রি = 273 কেলভিন। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন V1 প্রাথমিক আয়তন V1 কত? 500 সিসি, তাই তো। এবার অন্তিম উষ্ণতা কত? শেষে উষ্ণতা কত হয়েছে? T2 = কত আছে? 273 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে ডিগ্রি, তোমাকে এটা গোলানোর জন্য কিন্তু 273 দেওয়া আছে। তার জন্য আমরা কি করবো? এবার এটাকে কেলভিনে কনভার্ট করবো। 273, দেখো এই লাইনটা একটু ভাইটাল, তাই লাল কালি দিয়ে বলি। (273 + 273 = 645 কেলভিন। ঠিক আছে, সুতরাং এবার কি অন্তিম হয়? অন্তির কি লিখেছি আমি? বুঝলো, মাঝে মাঝে আমি স্পেলিং ঠিকঠাক ভাবি। এবার কি অন্তিম আয়তন V2 = জানি না। অন্তিম আয়তন V2 = জানি না। ঠিক আছে, আমি তাহলে এবার কোশ্চেনটা মুছছি। ঠিক আছে, তোমরা লিখে নিও কোশ্চেনটা লেখো, কিন্তু লেখো যতটা লিখতে পারবে কোশ্চেনটা লিখে নাও। মুছছি, হ্যাঁ, তোমার পজ করে নিও। নাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে চলে যায়। তাহলে হ্যাঁ, এবার চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের আমি বারবার লিখে দিই। চার্লসের সূত্রানুযায়ী সাড়েটা জানো তো আমি কেন লিখি না? সূত্রানুসারটা একটু যাই লিখলে, হ্যাঁ, সূত্রানুসারটা স্পেলিংটা একটু বেশি সোজা।
ঠিক আছে, আমি মনে হয় যে যেটা স্পেলিং সবথেকে সোজা হবে সেটা লিখবো। চার্লসের সূত্র অনুযায়ী কি আমরা কি জানি, T1V1 ইজ ইকুয়াল টু T2V2, বা উল্টোটাও জানতে পারি, V1T1 ইজ ইকুয়াল টু, তার দিকে আমরা আগে কি জেনেছিলাম, আগের দিন আমি কি পড়িয়েছিলাম, হ্যাঁ আগের দিন পড়েছিলাম V1T1, এর একই, দুটো একই কথা। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি V1T1 ডিভাইডেড বাই I ইজ ইকুয়াল টু V2T2 ইজ ইকুয়াল টু V2T2 ইজ ইকুয়াল টু V2T2। এবার আমাদের কী বের করতে হবে, V2 বের করতে হবে। V2 ইজ ইকুয়াল টু কি, T2টাকে ওদিকে গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো, T2টাকে ওদিকে, তাহলে কি হচ্ছে T2V1 ডিভাইডেড বাই T1, তাই তো হ্যাঁ কি না বলো সবাই, আরে সারে বলো, আরে নাচকে বলো, আরে কুদকে বলো, বলো। এবার কি করব, এবার T2 এর ভ্যালু কত, T2 মামা, T2 ভ্যালু কত 546 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু কত 273 ইন্টু V1 এর ভ্যালু কত 500 তো, হ্যাঁ 500। তাহলে দেখো এক্ষুনি তো এই দুটো যোগ করলাম, তার মানে এটা গুণ এটা ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে 1000 সিসি বা 1000 সিসি বা 1 লিটার বা 1 লিটার, কারণ 1000 সিসি ইজ ইকুয়াল টু 1000 সিসি ইজ ইকুয়াল টু 1 লিটার। বোঝা গেছে কি না বলো, হ্যালো বোঝা কি যাচ্ছে, হ্যালো বোঝা কি গেল, ভালো না, হ্যালো বোঝা কি গেল, মাঝে মাঝে রাইমিং হয়ে গেলে আমার ঠিক মজা লাগে, বোঝা কি গেল, হ্যাঁ কি না বলো, ওরে বাস, হ্যালো বোঝা কি গেল, হ্যাঁ কি না বলো হচ্ছে, তাহলে ঠিক আছে, মাঝে মাঝে হ্যাঁ ইয়ে হয়ে যায়, ঠিক আছে বোঝা গেছে, তাড়াতাড়ি লেখো। এবার ভাবছি নেক্সট অঙ্ক করাবো কি না, টাইমটা না পেরিয়ে যাচ্ছে, টাইমটা যদি আমরা আটকে রাখতে পারতাম কত ভালো হতো, তাই না ভাই? আমি তোমাকে বলছি নেক্সট অঙ্কটা আমি পরে করাচ্ছি, তার আগে একটুখানি ওই চার্লসের সূত্রের লেখচিত্রগুলো তাদের একটু পড়িয়ে দিই, ঠিক আছে? চার্লসের সূত্রের লেখচিত্রগুলো তাদের পড়িয়ে দিই। ঠিক হ্যাঁ কি নয়, হয় কি নয় বলো তাড়াতাড়ি, হয় কি নয়, সবাই নিশ্চয়ই বলবে নয়, কিন্তু আমি বলবো হয়, ঠিক আছে? হয় কি নয় মানে হচ্ছে কি হ্যাঁ কি না, ঠিক আছে? এটা ঠিক আমাদের এখানকার ভাষা না, মানে আমার তৈরি ভাষাতে হয় কি নয় আমি বলি, ঠিক হয় কি নয়, নাকি শুনছ নাকি এই জ্বলে নিভে চলে যায়, কোথায় ছিলাম? চার্লসের সূত্রের লেখচিত্র কোথায়, কি চার্লসের সূত্রের লেখচিত্র ঠিক হয়, চার্লসের সূত্রের লেখচিত্র। দেখো চার্লসের সূত্রে আমরা কি জেনেছি, চার্লসের সূত্রে আমরা কি জানতাম, চার্লসের সূত্র কি জেনেছিলাম, যে কোনো গ্যাসের 1/273 অত করেছিলাম। এবার কিন্তু কালকের আমরা একটা জিনিস করেছিলাম, কালকের আমরা V প্রপোর্শনাল টু টি বের করেছিলাম, V প্রপোর্শনাল টু টি, যেখানে টি হচ্ছে গিয়ে কেলভিনে, যেখানে টি ইন কেলভিন, বোঝা গেছে? বা টি হচ্ছে গিয়ে পরম উষ্ণতা, টি পরম উষ্ণতা স্কেলে মাপা হয়, স্কেলে মাপা, তাই তো হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না, হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ। যারা এবার ভাই সাহেব কালকের ক্লাস করনি গেট লস্ট, ঠিক আছে? মানে গেট লস্ট কেন বলছি আমি, সরি, গেট লস্ট একটু হার্শ ভাষা, গেট লস্ট না মানে তারা বুঝতে কী করে পারবে ভাই সাহেব, হ্যাঁ আমি আগের দিন কালকে আমি কত খেটে খুঁটে মজা করতে পড়ালাম, ঠিক আছে? বলছে অনেকজন খেটে খুঁটে আর মজা করে হয় বুঝবে না তুমি। তাহলে সত্যি এটা জানতাম তো যে ভি কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, আমরা এটা বের করেছিলাম না গাণিতিক রূপ থেকে, হ্যাঁ বের করেছিলাম তো।
তাহলে চার্লসের সূত্র কি জানতে পেরেছিলাম আমরা? চার্লসের সূত্র তোমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারো, তুমি এটাও বলতে পারো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক হয়। স্থির চাপে চার্লসের সূত্র এটা লিখতে পারো না, তুমি তাও বলতে পারো। এটা পরীক্ষার সময় যদি চার্লসের সূত্র জিজ্ঞাসা করে ওই 1/273 অংশ ওটাই বলতে হবে, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করে, ঠিক আছে, তুমি একটু হওয়ার জন্য মানে স্টাইল করার জন্য বলে দেবে যে এটা কিন্তু সত্য কথা, যে স্থির চাপে কোনো গ্যাসের কি করেছিলাম, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক হয়। আয়তন ওর পরম উষ্ণতা, টিটা পরম উষ্ণতা স্কেলে থাকতে হবে, পরম উষ্ণতার সমানুপাতিক হয়। বোঝা গেছে? আশা করি গেছে। কে গেছে? বোঝা গেছে, বাহ ভালো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমি এটা বেকার মুছলাম, কালি নষ্ট। তাহলে কি দেখলাম? ভি প্রপোর্শনাল টু টি। তাহলে সেখান থেকে আমরা কী করতে পারি? আগের দিন আমরা উল্টোটা করেছিলাম, আজকে এটা করব, ভি ইজ ইকুয়াল টু টি। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে ভিটি গ্রাফ। কি? চার্লসের সূত্র থেকে ভিটি গ্রাফ মানে ভি ভার্সেস টি গ্রাফ, বা বাংলায় বললে হয় ভি বনাম টি লেখচিত্র, বনাম টি লেখচিত্র, ঠিক আছে? ঠিক হ্যাঁ মিত্র, ভি বনাম টি লেখচিত্র, ঠিক। এবার দেখো এটা কোন ইকুয়েশনের সাথে মিলছে? এই ইকুয়েশনটা কিসের সাথে মিলছে? যেখানে আমরা ভিটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখছি, আর টিটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখছি, বা বাংলায় বললে ভিটাকে অভিলম্ব বরাবর রাখছি আর টিটাকে কি বলে ভিটাকে উলম্ব অক্ষ বরাবর রাখছি আর টিটাকে অভিলম্ব অক্ষ বরাবর রাখছি। অভিলম্ব মানে শুয়ে থাকা, ঠিক আছে, উলম্ব মানে দাঁড়িয়ে থাকা, ঠিক। তাহলে এটা কিসের ইকুয়েশনের সাথে মিলছে? প্রত্যেক দিন বলছি y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx। তাহলে গ্রাফটাকে এটাকে কি বলে? এই গ্রাফটাকে কি বলা হয়? মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক। তাহলে গ্রাফটা কিরকম হবে? বোঝা গেছে গ্রাফটা কিরকম হবে? প্রথমের দিকে একটু ডট ডট, তারপরে লম্বা টেনে দেবো। বোঝা গেছে? এবার সেই আমরা আগের দিন যখন ভি আর পি এর মধ্যে যখন করছিলাম তখন আমরা টেম্পারেচারটাকে দেখছিলাম, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে কি প্রেশারকে নিয়ে মাপবো। দেখো কেন? কারণ অন্য কালি খ্বাবই আছে এখন অব্দি, হাকিকাত তো আর হলো না। আমার জন্য তোমাদের জন্য সেম, না আমার জন্য না, শুধু তোমাদের জন্য, তাই না? হ্যাঁ, সরি मैं कभी भटक जाता हूँ, ठीक है। এটাকে ধরো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে P1, এটাকে P2, এটাকে P3, ঠিক আছে। এটা 3 মনে হচ্ছে, এটা T, P1 P2 P3 দিলাম এটাকে, ঠিক। এবার আমরা আগের দিন কি পড়েছিলাম? যেটা ওপরে টেম্পারেচার থাকে সেটা সবার থেকে বড় হয়, কিন্তু আজকের কি হবে? যেটা সবার ওপরে থাকে সেটা সবার থেকে ছোট হয়, বা এটা এরকম লিখতে পারে P1 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P3। কারণ কি প্রেশার যত বাড়বে ভলিউম তত কমবে। দেখো এইটা সব থেকে বেশি প্রেশার, তো তখন দেখো ভলিউম সব থেকে কম, সোজা লাইন তোর হলো না, ভলিউম তখন সব থেকে কম, আর প্রেশার যত কমবে তখন ভলিউম তত সব থেকে বেশি হবে। বোঝা গেছে? এইটার কারণ কি হলো? বোঝা গেছে? কারণ মানে দেখো এই লাইনটা, এই গ্রাফে ভিটা কোথায় আছে সেটা দেখাচ্ছে,
ভিটা কোথায় আছে সেটা এই লাইনটা দেখাচ্ছে, এই লাইনটা, বোঝা গেছে? এটা দেখাচ্ছে টেম্পারেচার কোথায় আছে, আর এখানে প্রেশারটা আছে, মানে এরকম সোজা লাইন টানলেই আমরা ভলিউম পেয়ে যাবো এটার, এই যে সোজা লাইন, ঠিক আছে? তার মানে বোঝা গেছে প্রেশার যত বেশি হয় তত ভলিউম কম হয়, তার জন্য এইটা এরকম হবে, তার জন্য এরকম হবে, এটা যত নিচে থাকবে তত প্রেশার বেশি হবে। প্রেশারের কথা কি, প্রেশার যত নিচে থাকবে তত ভালো, প্রেশার যত নিচে থাকবে তত ভালো। শরীরের প্রেশারের কথা বলছি না, এখানকার প্রেশারের কথা বলছি। প্রেশার যত নিচে তত বেশি হবে, যত নিচে তত বেশি, যত নিচে তত বেশি, প্রেশার যত নিচে তত বেশি, কি যত নিচে থাকবে প্রেশার আঁকায় তত বেশি হয়। এগুলো অনেকে ভুলে যায়, প্রচুর লোক, আমিও ভুলে যেতাম। তাহলে কি মনে রাখবো, প্রেশার যত নিচে থাকবে তত বেশি হবে, প্রেশার যত নিচে থাকবে তত বেশি হবে, যত নিচে থাকবে তত বেশি হবে, বোঝা গেছে? আর টেম্পারেচার যত ওপরে থাকবে তত বেশি হবে, যত ওপরে থাকবে তত বেশি হবে, বোঝা গেছে? প্রেশারটা উল্টো। তোমরা শুধু টেম্পারেচারটা মনে রেখে দাও না, টেম্পারেচারটা শুধু মনে রাখতে পারলেই হয়ে গেল। টেম্পারেচার কি, টেম্পারেচার যত ওপরে থাকবে, টেম্পারেচার যত ওপরে তত বেশি, যত উপরে তত বেশি, ঠিক আছে? আবার প্রেশার কি, টেম্পারেচারের উল্টো, প্রেশার যত নিচে তত বেশি, যত নিচে তত বেশি, বোঝা গেছে? তোমরা শুধু টেম্পারেচারটা মনে রেখে দিও, তাহলে প্রেশারেরটা বলবে টেম্পারেচারের উল্টো, টেম্পারেচারটা মনে রেখে দেবে, প্রেশারটা বলবে তার উল্টো। কারণ এইগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিসে আসে, এমসিকিউতে আসে, বোঝা গেছে? এটা হলো। এবার তোমরা লিখে নাও, এটা লিখবে, কিন্তু এটা লিখবে, লেখো লিখেছো? মুছছি, হ্যাঁ আমি এটা মুছিয়ে দিয়েছি সব। এবার আমরা পড়বো, আগেরটা কিসে ছিল, কেলভিনে ছিল, আগেরটা কেলভিনে ছিল, টিকে, হ্যাঁ, আরেকটা কেলভিনে ছিল। এবার কি হবে, ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসে, এবার কি ডিগ্রি সেলসিয়াসে, ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসে, বোঝা গেছে? এবার কি ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এইটাকে কীরকম কনভার্ট করতে হবে, এটা আমরা কি জানি, কেলভিনে যখন থাকবে টি ইজ ইকুয়াল টু T1 প্লাস 273, T1 প্লাস 273। তাহলে টি যদি বের করতে হয় তাহলে টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 273টা ওইদিকে যাবে, তাহলে কত হচ্ছে, টি মাইনাস 273 ডিগ্রি, বোঝা গেছে? এটাকে ওইদিকে পাঠিয়েছি, দাঁড়াও, অনেকে আবার নাও বুঝতে পারো, দেখো এটাকে ওইদিকে পাঠালে কি হচ্ছে, টি মাইনাস 273 ইজ ইকুয়াল টু টি। তাহলে টি ইজ ইকুয়াল টু, এবার কি হচ্ছে দেখো, এই দুটোকে আমরা সোয়াইপ করে দিচ্ছি, মানে এরকম, এই দুটো এরকম আছে তো, এখানে এটাকে লিখছি, এটাকে এইদিকে লিখছি, এটাকে এইদিকে লিখছি, বোঝা গেছে? তাহলে টি ইজ ইকুয়াল টু টি মাইনাস 273 ডিগ্রি। এই ডিগ্রিটা কোথা থেকে আসে আমার মুখে আমি জানি না, ঠিক আছে? তাহলে টি ইজ ইকুয়াল টু টি মাইনাস 273 ডিগ্রি। তাহলে এটা করলে কি হবে, ভুল হয়ে গেল, সরি, ঠিক আছে, আমি এমনি ঠিক করেছি, কিন্তু আমাদের তো এখানে টি আছে না, আর আমরা ওইখান থেকে ছোটো হাতের টিতে কনভার্ট করতে চাই, এখানে আমাদের তো ক্যাপিটাল টি আছে, আমরা সেখান থেকে ছোটো হাতের টিতে কনভার্ট করতে চাই, তাই তো? তাহলে এরকম এটাই লিখে দিলেই হবে, টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু স্মল টি প্লাস 273 ডিগ্রি, এটা লিখলেই হবে। তাহলে এখান থেকে কী করতে পারি, এটাকে আমরা ভি প্রপোর্শনাল টু টি, ক্যাপিটাল টি না, ক্যাপিটাল টি এর বদলে আমরা এটাকে লিখব টি প্লাস 273,
তাহলে এটাকে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস 273 লিখতে পারি, কে প্লাস 273 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু কে টি প্লাস 273 ইন্টু কে। এবার এটাকে হোল একটা কনস্ট্যান্ট ধরতে পারি, হোল একটা এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কি কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার এটার তাহলে এটা একটা সি, তাহলে এটাকে সি ধরতে পারি কনস্ট্যান্ট যেহেতু। তাহলে এটা কি ইকুয়েশন, এটা একটা আরেকটি ইকুয়েশন হয়। একটা আমরা দেখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হচ্ছে, আরেকটি ইকুয়েশন হয় এম এক্স, হ্যাঁ এম এক্স হচ্ছে, আরেকটি ইকুয়েশন হয় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা কীরকম হয়, দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে না, তাও আমি যতটা বলা যায় ততটা বলার চেষ্টা করছি। এটা এরকম হয় দেখতে, এটা কিরকম হয়, এরকম দেখতে হয়। এইদিকে হচ্ছে কি ভি, এদিকে টি ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেছে? এটা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক? জানি না, অনেকে মেবি ক্লাস 10-এ পড়তে পারো, অনেকে আবার নাও পড়তে পারো। এবার এই যে এই গ্যাপটা এখান থেকে এত দূর অবধি, এই গ্যাপটা মান হচ্ছে গিয়ে, এই গ্যাপটার মান হচ্ছে গিয়ে 273 ইন্টু কে, ইন্টু কে। বাবা এটা তোমাদের জানতে হবে না, ছেড়ে দাও, এটা জেনে কিছু লাভ নেই। কে ঠিক হতো, ঠিক আছে, এটার মান ওই সি বলতে পারো, ঠিক আছে, এটা জেনে লাভ নেই কোনো, ঠিক আছে। এই গ্রাফটা কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এবার আবার এইখান থেকে আরেকটাও উঠতে পারে, তারপরে আবার P1 P2 P3 লিখবো, সেম হবে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জটা, ঠিক ঠিক। এটা কি হয়, এইখানে এই পয়েন্টটার কত মান, এই পয়েন্টটার মান কত, এই পয়েন্টটার মান হচ্ছে কি -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এই পয়েন্টটার মান। কারণ আমরা আগেই দেখেছি যে 273 ডিগ্রি সেলসিয়াসেই সবসময় ইয়েটা ভলিউম সবসময় 0 হয়, দেখো ভলিউম 0 এখানে, ঠিক আছে। অনেকে গ্রাফ মেবি পড়তে পারো না, গ্রাফ একটু ভয় লাগে, ঠিক আছে, অসুবিধা নেই, এগুলো তোমরা একটু জানতে পারলেই হলো, ঠিক আছে, একটু জানতে পারলেই হলো, ঠিক। তাহলে এই ছেদটা কত, এক্স অ্যাক্সিসে এই ছেদটা কত, -273 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? এত অবধি পড়লাম। এবার আমরা চলো পড়ি চাপের সূত্র, এবার আমরা পড়বো চাপের সূত্র, ঠিক। ইদানিং থাকছে চলে, চাপের সূত্র দেখো। তোমাদের অনেক বন্ধু থাকে না, তারা কি করে জানো, তোমাদের আশেপাশে বসবে, তুমি মেবি ভালো পড়াশোনায়, তোমার আশেপাশে বসবে, ঠিক আছে। তুমি ধর যে এই বেঞ্চটায় বসেছো, তোমার সামনে একটা ছেলে বসেছে, তোমার পিছনে একটা ছেলে বসেছে, ঠিক আছে, তুমি মাঝখানের বেঞ্চে, এটা তুমি, ঠিক আছে। এবার সামনের জনটা অতটাও বুঝতে পারে না, যে সামনের জনকে বারবার ঘুরে ঘুরে দেখতে, তার সামনের জন অতটা বুঝতে পারে না। পিছনের জন যে আছে সে তোমারটা পুরো দেখে নিতে পারে, দেখে পুরো টুকে দিতে পারে। সে কি করে, তুমি ধরো যে তোমার নাম লিখলে, ধরো যে আমার নাম যেরকম শুভম, আমি নাম লিখলাম, রোল নাম্বার লিখলাম, ঠিক আছে। সে কি করে, শুধু নামটা চেঞ্জ করে, রোল নাম্বারটা চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, রোল নাম্বার চেঞ্জ করে। তাছাড়া সব কিছু কি করে, কন্ট্রোল ভি এই কন্ট্রোল সি, তারপরে এখানে এসে পড়ে কন্ট্রোল ভি, জানি না স্পেলিং ভাই সাহেব,
কন্ট্রোল ভি। মানে হচ্ছে কি কপি পেস্ট, মানে হচ্ছে কি কপি পেস্ট, বোঝা গেছে? মানে হচ্ছে কি কপি পেস্ট খাতা, মানে দুই যদি ম্যাচ করা হয় দেখবে ও ও তোমার থেকে ও পুরো সেম টু সেম লিখে, শুধু হাতের লেখাটা একটু আলাদা। ঠিক এটাই চাপের সূত্রটা যে বানিয়েছিল সে ওটাই করেছিল চার্লসকে দেখে। চার্লসকে দেখে চাপের সূত্র বানিয়েছিল হচ্ছে গে লুসাক। কে বানিয়েছিল? গে লুসাক। ঠিক, একটা বিজ্ঞানীর নাম। তো সূত্রটা দিয়েছিল যে, দেখো সূত্রটা কি দিয়েছিল, স্থির আয়তনে, দেখো পুরো দেখো কপি, ওই বললাম যেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় দেওয়া আছে না, স্থির আয়তনে, স্থির আয়তনে, আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাসের, বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট 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 ভরের, ভরের যে কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের, গ্যাসের কি হয়, যে কোনো গ্যাসের চাপ, যে কোনো গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার, উষ্ণতায়, কই গেল চাপ, যে উষ্ণতায় ওই গ্যাসের চাপ, ওই গ্যাসের চাপ, ওই গ্যাসের চাপ, যে চাপ থাকে, যে চাপ থাকে, যে চাপ থাকে যথাক্রমে তার, যথাক্রমে তার 1/273 অংশ বা বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়। বুঝলে? চার্লসের সূত্র সেম ছিল, চার্লসের সূত্র শুধু আয়তন নিয়েছিল, আর এইখানটা শুধু চাপ ছিল লেখা। ঠিক আছে, আর এখানে চাপের সূত্র কি পুরো সেম টু সেম, পুরো সেম টু সেম, তাই এটা খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, তাই এটা খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। এবার এটাকেও আমরা সেই ওরমভাবে লিখতে পারি, ধর যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা চাপ হচ্ছে গিয়ে পি নট, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের চাপ হচ্ছে গিয়ে পি নট, ঠিক, পি নট, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাপ হবে পি নট প্লাস পি নট বাই 273, ঠিক আছে, সেখান থেকে আমরা পি নটটাকে কমন নিয়ে নেবো 1 প্লাস 1/273, ঠিক আছে, হলো এরকম, এরকম করে করে যদি টি ডিগ্রি সেলসিয়াসে জিজ্ঞাসা করে তাহলে তখন হবে পি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, ঠিক। এবার এখান থেকে করতে পারি পি নট ইন্টু 273 প্লাস টি ডিভাইডেড বাই 273, এবার পি প্লাস 273 ইকুয়াল টু কত হয়, এটাকে কেলভিনে টেম্পারেচার লিখতে পারি বাই 273, তাহলে কি হচ্ছে পি নট প্রপোর্শনাল টু, এই পি নট বলছি না, এটা ধরা যে পি 1 ডিগ্রি বা টি ডিগ্রি সেলসিয়াস, এটা তাহলে পিটি ইকুয়াল টু, পিটি ইকুয়াল টু এখানটা পি নট হবে, পিটি ইকুয়াল টু পি নট টি বাই 273 ডিগ্রি, ঠিক আছে। এবার আরেকটা পিটি 1 এটা তৈরি করলাম, পিটি 2 আরেকটা তৈরি করতে পারো, পিটি 2 হবে হচ্ছে ওই ধর যেরকমই কিছু একটা হবে, এটা টি 1 দিয়ে দিলাম, সেখান থেকে আমরা কী করতে পারি, পিটি 1 ডিভাইডেড বাই পিটি 2 ইকুয়াল টু টি 1 বাই টি 2 ইকুয়াল টু টি 1 বাই টি 2, দেখতে পাচ্ছ বুঝতে পারছো, ইকুয়াল টু টি 1 বাই টি 2, তাহলে সেখান থেকে কী করতে পারি, পিটি 1 ডিভাইডেড বাই টি 1 ইকুয়াল টু পিটি 2 ডিভাইডেড বাই টি 2 ইকুয়াল টু কে, এরকম লিখতেই পারি। সেখান থেকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, তারপরে পিটি 1 ইকুয়াল টু কে টি 1, তাহলে সেখান থেকে লিখতে পারি পিটি 1 প্রপোর্শনাল টু টি 1,
বা এটাকে আরও ভালো করে লিখলে হয় পি প্রপোর্শনাল টু টি ইন কেলভিন। বোঝা গেছে? সেই পুরো সেম আগে যা যা করেছিলাম পুরো সেম টু সেম। তোমরা যদি চাও তোমরা লিখতে পারো, ঠিক আছে? আর কিছু না, তোমরা যদি চাও তোমরা লিখতে পারো। এটাকে লিখতে বলছি না, এত দূর অবধি তোমরা লিখবে, কিন্তু এত দূর অবধি লিখবে, আসতেই পারে ভাগ্য খারাপ থাকলে, ঠিক আছে? এত দূর অবধি লিখতেই পারো, কিন্তু এটাকেও তোমরা, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে করে নেবে, ঠিক? कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, परछाइयाँ रह जाती हैं। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, ঠিক আছে? তো চলো এবার সেগুলো পড়ি। তো চলো এবার কি পড়বো? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, ঠিক আছে? মানে এখানে কি করেছি, আগেরটা যেরকম বয়েলের সূত্র যেরকম ছিল বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র যোগ করে দাও। কী করছি এখানটায় কী করবো তোমাকে আগে বলে দিই, ঠিক আছে? আগে বুঝিয়ে দিই কী করতে চলেছি এখানে। আমরা বয়েলের সূত্র কি জানি? ভি প্রপোর্শনাল টু 1/p, যখন টি কনস্ট্যান্ট থাকে, টি মানে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে। আর কি? আর চার্লসের সূত্রে কি পড়েছি? ভি প্রপোর্শনাল টু টি, যখন টি থাকে আর যখন এখানে যখন প্রেশার যখন কনস্ট্যান্ট থাকে, আর টি যখন কিসে থাকে? কেলভিনে থাকে। টি যখন কেলভিনে থাকে। এবার কি করব? এই দুটোকে মিক্স করে টি প্রপোর্শনাল টু টি বাই পি, ভি প্রপোর্শনাল টু টি বাই পি পড়বো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে গল্প, এটাই করবো। এবার এখান থেকে কে ঠে আসবে, সেই সমানুপাতিক চিহ্ন তুললে যা সব হয় সেসব করবো। বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে এখন কাজ, বুঝলে? ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এখন কাজ। তো চলো আমরা কি প্রথমে কি লিখবো? লিখবো প্রথমে সব কটা ভেরিয়েবলকে পি, কি ভেরিয়েবল থাকবে আমার কাছে? পি থাকবে ভেরিয়েবল, যেটা প্রেশার, টি থাকবে ভেরিয়েবল যেটা টেম্পারেচার, ভি থাকবে আয়তন, আর কি? এই তিনটেই ভেরিয়েবল, তাই তো? এই তিনটে ভেরিয়েবলকে আগে আমরা ডিফাইন করে নেবো। কীভাবে ডিফাইন করবো? তোমাদের কোশ্চেন দিতে পারবে, কোশ্চেন দেবে যে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বয় লেখো, ঠিক? তখন কী করবে? ধরি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের অনুপাত, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি এখানে লিখে দিচ্ছে, চাপ পি ও উষ্ণতা টি কেলভিন, ঠিক আছে? লিখলাম, এত দূর অবধি লিখলাম। এবার লিখব বয়েলের সূত্রানুযায়ী, কি লিখবো এবার? বয়েলের হাফ বয়েল নয়, ফুল বয়েল। বয়েলের সূত্রানুসারে, যাই লিখতে পারো, সারেও লিখতে পারো, ঠিক আছে? বয়েলের সূত্রানুসারে কি? ভি প্রপোর্শনাল টু 1/p, তারপরে সাইডে কি লিখবে? যখন কি নাম ওর, যখন উষ্ণতা অপরিবর্তিত, যখন উষ্ণতা অপরিবর্তিত, এটা লিখলে, ঠিক আছে? তারপরে কি লিখবে? আমি এর নিচেই লিখছি, হ্যাঁ? তারপরে ওই পারে যাব। তারপরে লিখবে চার্লসের সূত্রানুসারে, চার্লসের সূত্রানুসারে কি? ভি প্রপোর্শনাল টু টি, তারপরে এখানে কি লিখবে? সেই যখন পি লিখবে, যখন
এরকমভাবেই লিখবে, কিন্তু আমি যেরকমভাবে লিখছি এরকমভাবে পরীক্ষা যদি দেয় এটাও এরকমভাবেই লিখবে। যখন এখানে টি উষ্ণতা ব্র্যাকেটে লিখবে টি, যখন চাপ ব্র্যাকেটে লিখবে পি অপরিবর্তিত ঠিক, যখন চাপ পি অপরিবর্তিত হলো, হয়েছে? হ্যাঁ, এবার কি লিখবো? এবার লিখবো হচ্ছে গিয়ে এখন চাপ পি উষ্ণতা টি, ওইটাকে ধরো যে দিলাম সমীকরণ 1 মানে ইকুয়েশন 1, এটাকে দিলাম ইকুয়েশন 2, ঠিক আছে? এরপর কি লিখবো? দাঁড়াও একটু দেখে নিই, আমি একটু নিই কিরমভাবে ভাষা। এখন যদি চাপ পি এবং উষ্ণতা টি উভয় পরিবর্তিত হয়, এবার কি লিখবো? এখন চাপ পি এবং উষ্ণতা টি উভয় যদি পরিবর্তিত হয় কই গেল? তবে লিখবো, তবে সমীকরণ 1 ও 2 থেকে পাই সমীকরণ 1 ও 2 থেকে কি পাই? দাঁড়াও এত অবধি আমি একটা দাগ টেনে দিই, নাহলে অনেকে আবার গোলাবে। সমীকরণ 1 এবং 2 থেকে কি পাবো? সমীকরণ 1 এবং 2 থেকে পাই v proportional to t by p, v proportional to t by p। তাহলে পিটাকে যদি এই পার্টে যদি নিয়ে চলে আসি বা প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলি, v is equal to k t by p। তারপর সাইডে কি লিখবো? এরপরে সাইডে লিখবো, এখানটায় লিখছি, হ্যাঁ, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, আমার হাতের লেখাটা খুব খারাপ হচ্ছে কারণ এর নিচে একটা জিনিস আছে তাই। ধ্রুবক, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। এই জায়গাটা হাতের লেখাটা খারাপ হচ্ছে, আমি তাই মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার কি করব? এইখান থেকে এখানে যাব, কি লিখবো এখান থেকে? এবার দেখো পিটাকে ওই পারে নিয়ে চলে এলে কি হবে? পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। তার মানে কি হচ্ছে? পি ভি বাই টি ইজ ইকুয়াল টু কে হচ্ছে, তাই তো এটা কে হচ্ছে। এবার এত দূর অব্দি এসছি আমরা সবাই। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে প্রেশার আর ভলিউমের মাল্টিপল বা প্রেশার আর বাংলায় বললে কি বলেন নাম, চাপ আর আয়তনের গুণফল এবং তাদের সাথে টেম্পারেচার বা উষ্ণতার অনুপাতের দ্বারা বলছি। প্রেশার আর ভলিউমে বাংলা হে আমি বাংলায় গান গাই, বাংলা ফিরে আসো বাবু। হ্যাঁ, কি বাংলাটা আমার একটু কম বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু সরি। কি চাপ এবং আয়তনের গুণফল এবং তার সাথে উষ্ণতার অনুপাত সর্বদা দেখো এটা কি সর্বদা সমান হয়। কি কোনো গ্যাসের যে কোনো চাপে বা যে কোনো উষ্ণতায়, ঠিক আছে, যে কোনো উষ্ণতায় তার চাপ এবং এটা কি বলে, চাপ এবং আয়তনের গুণফলের সাথে তাদের উষ্ণতা সর্বদা সমান হয়। ঠিক বোঝা গেছে? মানে উষ্ণতার গুণফলের অনুপাত সর্বদা সমান হয়, ঠিক আছে? ভাষাটা ঠিকঠাক আসছে না, মানে আমি বলতে চাইছি প্রত্যেকটা টেম্পারেচার, প্রত্যেকটা প্রেসারে, ঠিক আছে, এইটা ইজুগাল টু কেই হবে, এটা ইজুগাল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। কে হতে পারে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। বুঝতে পারছো? আমি ভাষাটা ঠিকঠাক পাচ্ছি, আমি একটু ভদ্র ভাষায় বলতে যাচ্ছিলাম, কিন্তু ভদ্র ভাষাটা আমার মুখে আসছে না এখন। ঠিক, এবার কি করব? এত দূর অবধি হয়েছে, সবাই লিখেছো আশা করি। এত সবাই লিখেছো আশা করি।
ঠিক আছে, লিখেছ। এবার লিখবো এখন মনে করি, লিখবো কি লিখবো, এখন মনে করি, এখন মনে করি, এখন মনে করি কি মনে করব, নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন, এখন মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি পরিবর্তিত হয়ে, ভি পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে V1, পরিবর্তিত হয়ে V1 এবং V2 হয়। V1 এবং V2 চাপ, চাপ P1 এবং P2, চাপ P পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে, আমার সাথে সাথে লিখবে কিন্তু, নাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে। আমি যে বছর পরীক্ষা দিয়েছি 2022-এ এটা এসেছিল, বোঝা গেছে। চাপ পরিবর্তিত হয়ে, চাপ P পরিবর্তিত হয়ে P1 এবং P2, P1 এবং P2 এবং টেম্পারেচার বা ও উষ্ণতা, উষ্ণতা T পরিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে T1 এবং T2 হয়, T1 এবং T2 হয়। ঠিক আছে, তাহলে এবার লিখব, তাহলে, তাহলে, তাহলে এটাকে ইকুয়েশন 1 দিলাম, এইখানটাতে, এই গোলটা তো তোমরা আবার করবে না, এটাকে ইকুয়েশন 1 দিলাম, 1 না 3 দিলাম, কারণ আগে তো 1 2 হয়ে গেছে। তাহলে 3 নম্বর, তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে কি পাই, PV/T ইজ ইকুয়াল টু P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2, P2V2/T2। হ্যাঁ, বোঝা গেছে কেন করলাম এটা, কারণ আমরা এইটা তো পেয়েছি, এইটা তো আমরা পেয়েছি, এই এখন যেটাকে আমি গোল করলাম, মানে এখন যেটাকে ইয়ে করছি, যে PV ইজ ইকুয়াল টু P/V/T, এরা সর্বদা কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে সর্বদা এই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়। যেরকম আমরা আগের দিন বয়েলের সূত্রে পেয়েছিলাম যে কোনো একটা গ্যাসের P এবং V সর্বদা কনস্ট্যান্ট হয়, পেয়েছিলাম তো, PV ইজ ইকুয়াল টু K, তার জন্য আমরা করছিলাম P1V1 ইজ ইকুয়াল টু P2V2, করছিলাম না, সেরকমই যদি আমরা এইটা পাই যে PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমরা এটাও লিখতে পারি, তাহলে আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা কে, বোঝা গেছে, এটা লিখতে পারি তাহলে এইখান থেকে। বুঝতে পেরেছো কেন লিখতে পারি, বোঝা গিয়ে গেছে যে কেন এইটা আমি লিখতে পারলাম, কারণ এইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইটা সর্বদা কনস্ট্যান্ট হয়, কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে তার ভলিউম, নির্দিষ্ট চাপে তার চাপ আর আয়তনের গুণফল এবং তাদের সাথে কি বলে সেই উষ্ণতার অনুপাত সর্বদা কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, বা বাংলায় যেটাকে বলে হ্যাঁ অপরিবর্তিত হয়। ঠিক আছে, তার জন্য আমরা এটা করতে পারি, বা ধ্রুবক হয়, সেটা ভালো ভাষা। ঠিক আছে, এবার লিখবো, এতদূর অবধি চলে এসছে সবাই, এতদূর অবধি সবাই এসছে, বুঝতে পেরেছি তো বাবু, বোঝা কি গেছে। তাহলে এবার কি লিখবো, এটি হলো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়কারী সাধারণ সমীকরণ, সমন্বয়কারী
সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ বা সমন্বয়ের সমীকরণ লিখলেও হয়, সমন্বয়ের সমীকরণ লিখলেও হয়, আমি বইয়ের ভাষায় লিখছি তাই সাধারণ সমীকরণ। ঠিক, এতদূর অবধি বোঝা গেছে? বোঝা গেছে এতদূর অবধি? তোমরা যদি বলে পরীক্ষার সময় চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় করো, তাহলে কি করবে? এতদূর অবধি করবে, এতদূর অবধি। কতদূর অবধি করবে? এতদূর অবধি করবে। বোঝা গেছে? ঠিক আছে, এবার লেখো, লিখেছো? এবার আমরা কি করব, দাঁড়াও একটুখানি। এবার কি করব দেখো, এবার কি করি, এবার কি করব, হ্যাঁ ঠিক আছে চলো করি। এবার কি করব করি, ঠিক আছে? কি সব কথা বলছি আমি, কাজ নেই কোনো। দাঁড়াও, এটাকে আগে মুছে নি তার আগে। টিং টিরিং টিরিং টিরি টিং টিরিং টিং টিরিং টিরি টিং 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 টিরিং টিরিং টিং টিরিং টিরিং টিরি টিং টিরি টিরিং টাং টারাং টারাং। ভাই সাহেব এন্ড ভাই লোক, ফোন কিনতে হবে আমাকে, ফোনটা প্রচুর গন্ডগোল করছে, শ্যুট করে যাচ্ছে, তারপর দেখছি ভিডিওটা উড়ে যাচ্ছে। এই নিয়ে আমি 2 নম্বর বার শ্যুট করতে পেরেছি, বুঝলে? হ্যাঁ, তো কি এবার কি করব দেখো, কি করব, হ্যাঁ আমরা ওই সূত্র থেকে কি পেয়েছি, সূত্রের সমন্বয় থেকে কি পেয়েছি, পিভি ইজুকাল টু পিভি বাই টি ইজুকাল টু কে। এবার টিটাকে ওই পারে নিয়ে চলে গেলে পিভি ইজুকাল টু কে টি বা টিকে, ঠিক আছে? পিভি ইজুকাল টু টিকে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি যে ভি এর ভ্যালু এই কে এর ওপর ডিপেন্ড করছে, ভি এর ভ্যালু এই কে এর ওপর ডিপেন্ড করছে, ঠিক তাই তো পিভি এর গুণফলটা কে এর ওপর ডিপেন্ড করছে। এবার ভি মানে ভলিউম বা আয়তন। এবার কোনো জিনিসের আয়তন সর্বদা তার ভরের ওপর নির্ভরশীল হয়, কোনো জিনিসের আয়তন সর্বদা তার ভরের ওপর নির্ভরশীল হয়। মানে ওই কেটা, মানে এই দেখো এখানে কি বলছি, কে এর মান গ্যাসের ভরের ওপর নির্ভরশীল হবে। কে এর মান মানে এইটা যেহেতু ভরের ওপর নির্ভরশীল, এটা যেহেতু ভরের ওপর নির্ভরশীল, ভরের ওপর নির্ভরশীল কই গেল, নির্ভরশীল। কিন্তু এইখানে ভর তো নেই, কিন্তু কে আছে, কে একটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই এইটার মান যেহেতু ভরের ওপর নির্ভরশীল, তাহলে কে এর মানও কি হতে হবে, ভরের ওপর নির্ভরশীল হতে হবে। এটাও তাহলে কি ভরের ওপর নির্ভরশীল হতে হবে। বোঝা গেছে কে এর মান কেন ভরের ওপর নির্ভরশীল? কারণ প্রেশার আর টেম্পারেচার কখনো ভরের ওপর নির্ভরশীল নয়, প্রেশার আর টেম্পারেচার ভরের ওপর নির্ভরশীল নয়। কিন্তু ভলিউমটা সর্বদা, ভলিউম বা বাংলায় বলে আয়তনটা সর্বদা ভরের ওপর নির্ভরশীল হয়, আয়তনটা সর্বদা ভরের ওপর নির্ভরশীল হয়। কিন্তু এখানে ভরের কোনো টার্ম নেই, তার জন্য কি করতে হবে, তার জন্য কে মানে যে গান করে সেই কে নয়, তার জন্য এই কে তার জন্য কিসে, ভরের ওপর নির্ভরশীল হতে হবে। বোঝা গেছে? তার জন্য কি করব আমরা, তার জন্য আমরা কি করি, এই কে আমরা কি লিখি, আর লিখি, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক কে কি লিখি, আর লিখি, আর মানে সেই আমরা যেরকম ইয়েতে চেঞ্জ করেছিলাম, মানে রেজিস্ট্যান্সের সময় চেঞ্জ করেছিলাম কেকটাকে, কারণ রোধ হিসেবে হচ্ছে, কিন্তু এখানে আটটা রোধ নয়, আটটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এটা কি, তাহলে এটা যদি 1 গ্রাম অণু যেহেতু ভরের ওপর নির্ভরশীল, কেটা যেহেতু ভরের ওপর নির্ভরশীল, তাহলে এটা যখন 1 গ্রাম অণু বা 1 মোল কোনো গ্যাসের ক্ষেত্রে, কোনো গ্যাসের ক্ষেত্রে
এক মোল কোনো গ্যাসের ক্ষেত্রে কি হবে, কি হবে এটা পিভি ইজ ইকুয়াল টু আর টি। পিভি ইজ ইকুয়াল টু কী হবে, আর টি। এবার মোল আর 1 গ্রাম অণু কাকে বলে সেটা আমি পরে বোঝাবো, সেটা আমি কি কালকের বোঝাবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, যখন যেহেতু কেটা ভরের উপর নির্ভরশীল, তার জন্য আমরা কি করলাম, কেটাকে আমরা প্রথমে সর্বজনীন গ্যাস ধ্রুবকে পরিণত করে নিলাম, ঠিক আছে। এবং কে এর সাথে আরেকটা 1 গ্রাম যখন অণু থাকবে তখন আমরা এই ফর্মুলাটা লিখব, কি পিভি ইজ ইকুয়াল টু আর টি, ঠিক। কিন্তু যখন 1 গ্রামের বেশি থাকবে, তখন কি হবে, তখন হবে হচ্ছে গিয়ে এইখানটাতে আমরা কি করব, পিভি ইজ ইকুয়াল টু, তখন কি করবো, ধরো যে 1 গ্রাম নয়, ধরো যে 1 গ্রাম অণু বা 1 মোলের যখন বেশি থাকবে, যখন 1 মোল থাকবে তখন এটা করব। কিন্তু সবসময় তো ভর তো সবসময় সমান হয় না, তখন কি করব, তখন এখানটা আমরা যদি 2 মোল থাকে বা 2 গ্রাম অণু থাকে, মোল আর গ্রাম অণু সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে, কাকে বলে। এটা ভরের সাথেই ভেবে নাও, ওই গ্রাম যেটাকে বলে ভেবে নাও, সেরকম টাইপস কিছু একটা, দুটো এক নয়, ঠিক আছে। কিন্তু যখন ধর যে 2 মোল বললো, তাহলে 2 মোল বললে কী করবো, 2RT করবো। যদি 3 মোল বলে তাহলে 3RT করবো। যদি 4 মোল বলে তাহলে 4RT করবো, ঠিক আছে, 4RT করবো। সেরকম যদি, তার জন্য আমরা কি করি, এখানটাতে n বসিয়ে দিই, তার জন্য আমরা কি করি, n বসিয়ে দিই। ধরো যে 4 বললো, 5 বললো, 1000 বলুক, যা খুশি বলুক, কি বলি, কি করে দিই, তার জন্য n বসিয়ে দিই, ঠিক আছে, ঠিক আছে। সেখান থেকে আমরা এটা পাই, এটাকে বলে হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের সমীকরণ। সব আদর্শ গ্যাস এই সমীকরণ মেনে চলে, বোঝা গেছে। এবার আদর্শ গ্যাসটা কি, কিরকম বলবো, যেরকম হয় না আদর্শ স্টুডেন্টের কিছু ডেফিনেশন থাকে না, যে দিনে 12 ঘন্টা পড়ে, ঠিক আছে, দিনে 12 ঘন্টা পড়বে, খাওয়ার পুরো স্পেসিফিক 6টার সময় উঠবে, দিনে 12 ঘন্টা পড়বে, বড়রা যা বলবে সব কথা শুনবে, টিচার যা বলবে সেটাই করবে, ঠিক আছে। টিচার যদি বলে যে কি জানি ফেল করে যাবে, মানে এরকম টাইপস কিছু আদর্শ স্টুডেন্ট থাকে না, যারা দেখবে তোমাদের ক্লাসে মেবি তোমরা দেখতে পাবে, যেটা হয় না, এরকম ছিল, দেখতে পাবে না কখনো, যদিও তাও, ঠিক আছে। সেরকমই আদর্শ গ্যাস, যেটা কখনো বাস্তবে কখনো সম্ভব হয় না। এরকম কখনো তুমি দেখেছো যে 12 ঘন্টা কোনো ছেলে রোজ দিন পড়ছে, টিচার যা বলছে সব কথা মানছে, মা বাবা যা বলছে সব মানছে, মা বাবাকে মাথায় করে রাখছে, মা বাবাকে মাথায় করে রাখা উচিত, বড়দেরকে খুব সম্মান করে, খুব মানে বড়রা থাকলেই শুয়ে পড়ে, মানে মাটিতে, মানে ইয়েতে, মানে পায়ে পুরো শুয়ে পড়ে বড়রা এলেই, ঠিক আছে। এরকম স্টুডেন্ট কখনো দেখতে পাও না। সেরকমই আদর্শ গ্যাস কখনো পাওয়া যায় না, সেরকমই বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় না। বাস্তবে স্টুডেন্টরা কীরকম হয়, আমাদের মতন অল্প অল্প পড়বো, অল্প অল্প খেলবো, অল্প অল্প সব কিছু করবো, ঠিক আছে। আবার আদর্শ স্টুডেন্টরা একটা বলি, আদর্শ স্টুডেন্ট যদি প্রেম ঠেমের এইসব নাম টাম শোনে, যে প্রেম করছে, এই করছে, আদর্শ বাবা কি শুনে নিয়েছি, করে না এরকম, মানে করে তো না কেউ এরকম, ঠিক আছে। সেরকমই আদর্শ স্টুডেন্ট যেরকম হয় না, আদর্শ গ্যাস বলেও কিছু হয় না, সেরকমই আদর্শ গ্যাস বলেও কিছু হয় না, ঠিক আছে। এটা আমাদের সায়েন্সের জন্য আমাদের ছোটোবেলায় এখন এই ইকুয়েশনটা দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হয়, তার জন্য এটা আমরা বানিয়েছি, ঠিক। এবার আদর্শ গ্যাস, এবার আমাদের যে রিয়েল গ্যাস, ধরো যে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, এই গ্যাসগুলো মাঝে মাঝে এই ইকুয়েশনটা মানে, কখন মানে উচ্চ চাপ বলছি কেন, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে, নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় ব্যবহার করে। আদর্শ গ্যাসের মতো ব্যবহার
করে, বুঝলে? কখন? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। যেরকম আমরা কখন আদর্শ স্টুডেন্টের মতন ব্যবহার করি? পরীক্ষার 1 মাস আগে থেকে। পরীক্ষার 1 মাস আগে দেখবে সবাই পড়ে, হেভি পড়ে পুরো ফাটিয়ে দেয়, এত পড়ে কি বলবো, তাই না? মানে হেভি পড়ছে, হেভি 12 ঘন্টা পড়ছে, রিলস দেখছে না, ঠিক আছে, মা বাবা যা বলছে করে দিচ্ছে তাড়াতাড়ি, তারপর আবার পড়তে বসে যাচ্ছে 1 মাস আগে। যারা একটু মিডিয়াম স্টুডেন্ট হয় তারা, ঠিক আছে, আমার মতন এরকম করি না আমরা, যে 1 মাস আগে তো আমরা হেভি পড়ছি, হেভি সারা বছর ঘুরে বেরিয়েছি, 1 মাস আগে তো আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে? সেরকমই যেরকম মাঝে মাঝে বাস্তব স্টুডেন্টরা আদর্শ স্টুডেন্টের মতন ব্যবহার করে, সেরকমই বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতন ব্যবহার করে। কখন? উচ্চ উষ্ণতা, দেখো এই উ দিয়ে হস্যু দিয়ে মনে রাখবে, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে, বোঝা গেছে? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে আদর্শ গ্যাস কার মতন ব্যবহার করে? ইয়ের মতন, কি বলে, আদর্শ গ্যাস বলছি কেন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো ব্যবহার করে, বোঝা গেছে? এবার আমরা কি পড়ব? এবার পড়ব হচ্ছে গিয়ে এই যে এইসব ইকুয়েশন দিয়ে কটা অঙ্ক করব, ঠিক আছে? এই হচ্ছে কি গল্প। এবার এখানে আর এর মানঠান হয়, সেগুলো আমরা পরে পড়বো। আমরা এই ইকুয়েশনটা দিয়ে এখন অঙ্ক করব না, আমরা এই ইকুয়েশনটা দিয়ে এখন অঙ্ক করব। কোন ইকুয়েশনটা? এই যে এই ইকুয়েশনটা দিয়ে এখন কটা অঙ্ক করব, তারপর আজকে আমার ছুটি, তারপর দেখি কালকের কি করব, ঠিক আছে? এবার কি করব? অঙ্ক দেখো, নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করলে এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, ঠিক আছে? গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? দেখো আমি অ্যান্সার লিখছি, কিরমভাবে করবো, তোমরা এরমভাবেই করবে। কি ধরি গ্যাসটির প্রাথমিক আয়তন V এবং প্রাথমিক চাপ P। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত বলা দেওয়া আছে? উষ্ণতা T1 = কত বলা আছে? প্রাথমিক উষ্ণতা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা কিসে লিখবো সবসময়? কেলভিনে। প্লাস 27 = 273 কেলভিন, ঠিক? 273 কেলভিন হয়েছে। এবার তাহলে কি করব? এবার গ্যাসটির প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে ভাষা স্পেলিংটা, এই স্পেলিংটা গন্ডগোলের স্পেলিং আমাদের জন্য, বা এখানে শর্তানুসারেও লিখতে পারো, এই স্পেলিংটা একটু গন্ডগোল, তো তার জন্য আমি সবসময় শর্তানুসারে লিখতাম ছোটোবেলা, আমার মনে আছে। প্রশ্নানুসারে কি? অন্তিম চাপ কত? 2p বলে দিয়েছে, যেহেতু দ্বিগুণ হচ্ছে। তারপর ও নয় তয় অন্তিম স্পেলিং কি ভাই সাহেব? অন্তিম মানে দীর্ঘই হবে মেবি। অন্তিম চাপ P, অন্তিম আয়তন 2v, এবং ধরি অন্তিম কত? উষ্ণতা 2t কেলভিন। এবার লিখবো, আমরা জানি, যারা জানো না তারাও লিখবে যে আমরা জানি, তাও বলে আমরা জানি লিখলে তোমাকে মার্কস দেবে না, তাও লিখবে। কি লিখবে? আমরা জানি কি জানি? এক্ষুনি আমরা পড়েছি কিছুক্ষণ আগেই, কি জানি আমরা? P1V1 / T1 = P2V2 / T2। এবার এইখানটা তোমরা কি করতে পারো? এইখানে P1 লিখতে পারো, এটাকে V1 লিখতে পারো, ঠিক আছে? এটাকে V1 লিখতে পারো,
এবার এর T1 তো আছে, এটাকে P2 লিখতে পারো, তারপর এটাকে V2 লিখতে পারো, এটাকে V2 লিখতে পারো। V2 লেখার পরে ব্র্যাকেটে লেখার পরে তারপর এখানে 2V লিখবে, তারপর এখানে 2V লিখবে। না হলে কিন্তু এই ইকুয়েশনে তোমরা লিখতে পারো না এখানে, কারণ অনেকে বুঝতে পারবে না, তার জন্য আগে তোমাকে ডিনোট করে দিতে হবে কোনটা কী, বুঝতে পেরেছো? তারপরে তুমি এটাকে লিখতে পারো। নাহলে তোমাকে কী করতে হবে, যদি এইগুলো যদি না লেখা থাকতো তাহলে কী করতে হতো, ডাইরেক্টলি তোমাকে বসাতে হতো যে PV/T1, কারণ T1 এর ভ্যালু তো এখানে জানি আমরা, PV/T1 ইজ ইকুয়াল টু 2V 2P 2V ডিভাইডেড বাই 2T T2, বুঝতে পেরেছো? এটা যদি না লিখতে তাহলে তোমাকে এরকম ডাইরেক্টলি বসাতে হতো, ঠিক? এবার T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু 273 ডিগ্রি। এবার AP দাঁড়া, এবার কাটাকুটি করছে তো, AP ইন্টু AP কেটে গেল, ঠিক? তাহলে T2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে গিয়ে 273 ইন্টু 4, 273 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয়? 3 4 12, 12 2 হাতে আমার 1, 4 7 28, 28 আর 1 29, 28 আর 1 29 হাতে আমার 2, 4 2 8, 8 আর 2 10, এত কেলভিন, এটাই অ্যান্সার। এবার এইটাকে অ্যান্সার লিখবে না, কারণ তোমার কিসে দেওয়া ছিল? সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, তাই এটাকেও আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করবো। এবার ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে গেলে কী করতে হবে? মাইনাস করতে হবে 273 ডিগ্রি, -273 ডিগ্রি করতে হবে। তাহলে -273 ডিগ্রি করলে কী হয়? এখানটা আর করবো না, এই জায়গাটায় করি। কত আছে? 109273 ইজুকাল টু মাইনাস করলে 2 থেকে এখানে হচ্ছে গিয়ে 9, হাতে আমার 1, এখানে হচ্ছে গিয়ে 8, এটা তাহলে 8 ধরছি, 8 করলে হচ্ছে এখানে 1, হাতে আমার 1, হাতে আমার 1 কোথায়? হাতে আমার 1 ঠাক নেই, 8। বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলো, হাত তোলো। কে বুঝতে পারোনি? এটা ছিল হচ্ছে গিয়ে 7, ঠিক আছে? আমি এটা বিয়োগ করেছি ভাই সাহেব, নর্মাল বিয়োগ, এটা তো করতেই পারবে। এটা যদি না করতে পারো আর কি করা যাবে, এটা করা উচিত, বিয়োগ, নর্মাল বিয়োগ ভাই লোক, নর্মাল বিয়োগ, ঠিক? বোঝা গেছে? এত ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে গিয়ে আনসার। বোঝা গেছে কি না বলো? বোঝা গেছে? হ্যাঁ, এটাই হচ্ছে কি তাহলে কি তোমাদের আনসার। এবার চলো, এবার নেক্সট অঙ্ক করি। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাচ্ছে কি, এটা একটু ছোট করে লেখা হয়ে যাবে জায়গা বাঁচাতে গিয়ে, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? কি লেখা আছে নেক্সট অঙ্ক? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 50 সেমি এইচজি, বা এটাকে কি বলে বাংলায়? এটাকে বলে 50 সেমি পারস্তম্ভের চাপে, ঠিক আছে? 50 সেমি পারস্তম্ভের চাপে, আমি ইংলিশে কি লিখেছি? সেমি এইচজি, কারণ কুড়ে, প্রচুর কুড়ে ভাই, তিনবার ধরে লেকচারটা রেকর্ড করছি, তো এখন কুড়েমি তো ভাই হবে। এখন অনেকে বলতে তুমি এখন এনার্জিটা কমে গেল কেন, কি বলবো ভাই লোক, আমার ফোনটা একটু গন্ডগোল করে চলো তাই, ঠিক আছে? আমাকে 2বার করে রেকর্ডটা করতে হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। এসা হতে থাকে, দেখো আমি কত খাচ্ছি, দেখো তোমরা যদি ইন্সপায়ার হও আমাকে দেখে, দেখো একটা জিনিস হয়নি, আমি রেকর্ড করেছি, ঠিক আছে? তারপরে মাঝখানে 48 মিনিট হয়েছে, 48 মিনিটের মতন, তারপরে কি হলো ফোনটা, তারপরে আমি ফোনটা একটু বন্ধ করেছিলাম, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া করতে গেলাম, তারপরে এলাম, ঠিক আছে? এসে তারপরে আমি করিনি রেকর্ডিং, তারপরে আমি সন্ধ্যেবেলা আবার রেকর্ডিং করতে বসলাম, কটা থেকে? 6টা থেকে রেকর্ডিং করলাম 7টা অবধি, প্রায় 7টা অবধি, ঠিক আছে? আরও 45 মিনিটের মতন রেকর্ড করেছি। এবার রেকর্ডটা করা হয়ে যাবার পরে ফোনটা খুলে দেখি, তখন কটা বাজে? 7টা 10 বাজে। তখন দেখছি ফোনটা, রেকর্ডিংটা এত কষ্ট করে করলাম, দেখছি রেকর্ডিংটাই নেই, না সরি রেকর্ডিংটা আছে কিন্তু ভয়েস নেই। আমি সব কিছু পড়াচ্ছি, ভয়েস কিছু নেই। ভাবো কতটা হার্ট ব্রেক হয়, ঠিক আছে? এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রির 12:30, এখন আমি 12:30টার সময় তোমাদের লেকচারটা আবার রেকর্ড করতে বসেছি, না হলে কালকের লেকচারটা যাবে না, বুঝতে পারছো? তার জন্য এবার কালকের আমি আবার এডিট করব। এবার এডিটার আছে সে এখন এডিট করতে পারবে না, কালকে তার কলেজ আছে, ঠিক আছে? আমাকে এডিট করতে হবে,
এবার কালকে আমি এডিটটা করব, এডিট করে কালকে আমি 6টার সময় ছাড়বো। মানে একটা ভিডিও বানাতে গেলে যে কত কিছু করতে হয়, মানে মাঝে মাঝে এরকম হয় ঝামেলা, মাঝে মাঝে এমনি স্মুথ হয়ে যায় যে রেকর্ড করলাম দিয়ে দিলাম হয়ে গেল, ও এডিট করে ছেড়ে দেয়। আজকের এত ঝামেলা হচ্ছে, তাও এটা দেখো কথা হচ্ছে কি, তাও আমি এখনও টিকে রাখি আছে যে হ্যাঁ ভাই রেকর্ড, বাচ্চারা আছে ওদের জন্য করতে হবে, নাহলে কালকে ওরা কী পড়বে, তার জন্য আমি এখনও রেকর্ডটা করছি। নাহলে আমার রেকর্ড করার কোনো দরকার ছিল না, রেকর্ড করার দরকার ছিল আমি 48 মিনিটের ভিডিওটাতে সাথে আমি একটা ধরো তোমাকে অ্যাড করে দিয়ে দিলাম, মানে থ্যাংক ইউ ফর ওয়াচিং বা এরকম কিছু একটা আউটরো যেটা হয় সেটা আমি শ্যুট করে হয়তো তোমাকে দিয়ে দিতে পারতাম। আমাকে বলছিল অনেকে যে ঠিক আছে ছাড় না, এডিটর যে আছে সে বলছিল যে ছাড় না 48 মিনিটের ভিডিও আছে ওটা, তার সাথে তুই আউটরোটা শ্যুট করে দিয়ে দে। বললাম না, পুরোটা যে যতটা হয় ততটা পড়বো একদম শেষ অবধি। দেখো কটা বাজে এখন, 12:30 থেকে 1:45 বাজে, ঠিক আছে রাত্রির। তাও আমি ঠিক আছে ভাই সব শ্যুট করি, তারপর দেখি কী হয়। ঠিক আছে, এই আগুন নিয়ে জীবনে সব কাজই করতে হবে, মানে জার্নিটাকে এক্সপিরিয়েন্স। তোমাদের অনেক সময় অঙ্ক ঠঙ্ক মেলে না, কিছু হয় না, হয়তো অনেক সময় অঙ্ক মিলছে না, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, তখন মনে হয় ছেড়ে দিই হাট করবো না, ভাল লাগছে না, কিছু হচ্ছে না, মনে হয় না অনেক সময়। তখন ভাববে যে পরের দিনও তোমাকেই সেই করতে হবে। এইটা আমি যদি আজ না রেকর্ড করি তাহলে পরের দিনও কাজটা আমাকেই করতে হবে, আমার হয়ে কেউ করে দিতে আসবে না, আমার হয়ে কেউ করে দিতে আসবে না কাজটা। তুমি যদি এখন যদি না পড়ো, তোমার হয়ে কেউ পরের দিন তোমার পড়াটা করে দিতেই যাবে না। বা তুমি যদি এখন ধরো কোনো একটা কাজ, জানি না তোমরা, আমার মনে হয় তোমরা এখন কাজ করছো না, মেবি ক্লাস 10-এ পড়ো, এখন বাচ্চা অনেক ছোট, ঠিক আছে, তোমরা এখন কাজ করো না, না করেই ভালো। যদি কখনো যদি ওই কাজে যদি মনে হয় যে আজকে করবো না, থাক কালকে করবো, পরের দিনও কিন্তু তোমাকেই করতে হবে, পরের দিন তোমাকে সেম পেনটা নিতে হবে। তার জন্য আজকের যা পেনটা আছে আজকের নিয়ে, আজকে যদি আমি সবসময় ভাবি যতটা কাজটা এগিয়ে রাখা যায় তত ভালো। যত অঙ্ক মিলছে না বা ফিজিক্সে মনে হচ্ছে মাথায় ঢুকছে না, কি খারাপ হচ্ছে, পারছি না আমি পারছি না, এরকম যখন মনে হয় তখন ভাববে যে আমাকেই করতে হবে, আমার হয়ে কেউ করতে আসবে না। এটা আমাদের ক্লাস 11-12-এ যখন আমি কেমিস্ট্রি পড়তাম তখন আমার মনে হতো পাচ্ছি না কী করছি। তখন আমি ভাবতাম যে ঠিক আছে আজকের নয় আমি পালিয়ে যাবো না করে, কালকের তো আমাকে ফেস করতে হবে, কালকের তো আমাকে পরীক্ষা দিতে হবে, কালকের তো আমাকে নিজের আয়নার সামনে দাঁড়াতে হবে। তুমি এখন হয়তো ফাঁকি মারবে, কিছু মারবে, মা বাবাকে বলবে যে আমি পড়বো না, পড়ছি, ফোন ঘাটছো, প্রেম করছো, যা খুশি করবে। যেদিনকে রেজাল্ট বেরোবে না, আমি বলছি তোমাদেরকে, যেদিনকে রেজাল্ট বেরোবে না, তোমার সামনে শুধু তুমি থাকবে আর আয়না থাকবে, তখন তোমার যে রিগ্রেটটা যা হবে না, কি বলবো তোমাকে আমি, তখন যে রিগ্রেটটা হয় যে আরেকটু পড়ে নিতে পারতাম, এইটুখানি খাটনি তো। তাই বলছি যতই কঠিন হোক না কেন, এখন আমার ভাই প্রচুর কঠিন হচ্ছে মাঝে মাঝে, তার জন্য দেখো মাঝে মাঝে ভিডিও একটু লেটও যাচ্ছে, ঠিক আছে, কঠিন হচ্ছে, আমাকেই মাঝে মাঝে এডিট করতে হচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, আমি এডিট করছি, নোটস আমি ছাড়ছি, আমাকে মাঝে মাঝে করতে হচ্ছে, কিছু করার নেই। যে ছোটো ভিডিওগুলো হয় সেগুলো আমি এডিট করি। এবার তোমাদেরকেও এটা ভাবতে হবে যে দেখো দাদা করে নিচ্ছে, তোমরাও যেন করো, যে নিজের কাজটা আমি নিজে করব, তারপরে ঠাকুর যা দিয়েছে, আল্লাহ যা দিয়েছে, গড যা দিয়েছে, তোমরা যা রিলিজিয়নে মানো, আমি যদিও মানি না, যা দেবে তা নিয়ে খুঁজে থাকবো, বুঝতে পেরেছো? মাঝে মাঝে তখন দেখবে ভাগ্য লাখ মাঝে মাঝে কাজ করে যায়, মাঝে মাঝে লাখ কাজ করে যায়। যেরকম আমি ওই 2020 বা 22-এর কথা বলছি, মাধ্যমিকের, আমার ভাই সাহেব কী বলবো, আমি প্রচুর খেটেছিলাম, ঠিক আছে, শেষের 3 মাস প্রচুর খেটেছিলাম। আমার ভাগ্যটা এত ভালো ছিল, মাঝে মাঝে বললাম না, ওই ওপরওয়ালাও মাঝে মাঝে, মেবি আমি জানি না আছে কি না, ওপরওয়ালাও মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে যে তোমাকে দেখবে, তোমাকে দেখে বলার জন্য যে ঠিক আছে তুই করে নিয়েছিস, তাতাস্তু যা। মাঝে মাঝে বড় কথাও বলে দেওয়া উচিত, তার জন্য ওপরওয়ালা দেখতে থাকে না, ওপরওয়ালা বলে দেবে যে যা তুই এত যখন খেটেছিস তাতাস্তু কর তুই। তার জন্য মাঝে মাঝে ওভার দ্য টপ ভাববে। আমি ভাই ভাবতাম যে একদিন আমি ভালো কলেজে যাব, খুব ভালো কলেজে যাব, ঠিক আছে, এখন যাচ্ছি ভালো কলেজে, এখন ভালো কলেজে যাচ্ছি,
তোমরা এখন যদি ভাবো, আমি ভাই বলছি, আমি টার্গেট ছিল আমার মাধ্যমিকের গল্পই বলছি, কারণ তোমরা ভালো রিলেট করবে। অনেকের টার্গেট থাকে না, ঠিক আছে, অনেকের টার্গেট কিছু থাকে না, মাধ্যমিকে কী করবো ছেড়ে দাও, কোনো টার্গেট নেই। আমার টার্গেট ছিল, আমি আমার যার কাছে পড়তাম তাকে বলতাম, আমি বলতাম আমার পাস করার কোনো ইয়ে ছিল না। আমি ভেবেছিলাম 420 যদি পেয়ে যাই প্রচুর মার্কস, 420 পেয়ে গেলে প্রচুর মার্কস, ঠিক আছে। আমি ভাবতাম যে আমি যার কাছে আমি পড়তাম, যারকে আমি আন্টি বলে ডাকতাম, যে হিস্ট্রি জিওগ্রাফি পড়তাম, তাকে আমি বলেছিলাম, আন্টি আমাকে একবার জিজ্ঞাসা করেছিল ডিসেম্বর মাসের সামনে টেস্ট পরীক্ষা দিতে, ঠিক আছে, আর পড়াবো না, ছাড়ো, কালকে এই অঙ্কটা করিয়ে দেবো, আর একটু ফ্লোতে যখন গল্প চলে এসছে একটু গল্পই করিনি, দেখো রাত্রি হয়ে গেছে, আমি দেখো যতটা পড়ানোর ছিল আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই একটা অঙ্ক কালকের করাবো, কালকের করি, তারপরে দেখো এবং একটা গল্প করে মেবি মোটিভেট হবে মেবি। আমি আন্টি আমাকে বলেছিল তুমি কত আশা করছো কত। আমি তখন আমার খুব খারাপ অবস্থা, অঙ্ক পারি না, কিছু পারি না, ফিজিক্স পারি না, ফিজিক্স তো কিছু বুঝতেই পারছি না, আর লাইফ সায়েন্স তো আমি পারতাম না মুখস্থ করতে। এবার আমি বলেছিলাম যে আমার টার্গেট আন্টি 490, ঠিক আছে। আমি বলছি আন্টি একটু বেশি করে টার্গেটটা ধরেছি, যাতে যদি কমও যদি হয় 420-র মধ্যে যাতে লেগে যায়, যদি কিছু কমও যদি হয় 420-র মধ্যে যাতে লেগে যায়, ঠিক আছে। এবার এটা একটা টার্গেট ধরলাম। এবার তারপরে আমার একটা দাদা ছিল তন্ময়দা বলে, দাদাটা আমাকে খুব হেল্প করেছিল, খুব, মানে আমাকেও দেখিয়েছিল যে তোর ক্যাপাবিলিটি কত। ওই যেটা বলে না হনুমানকে তার শক্তি, ওই জাম্বুমান যে আছে রামায়ণ, অনেকে হয়তো শুনে থাকতে পারো, যে হনুমানের যে শক্তি, হনুমান ভুলে গেছিলো যখন হনুমানের কী কী শক্তি আছে, হনুমানকে জাম্বুমান তার শক্তি মনে করিয়ে দিয়েছিল। সেরকমই আমার ক্ষেত্রে বলছি, নভেম্বর মাসের দিকে, আমাদের মার্চ মাসে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, নভেম্বর মাসে শুরুতে আমাকে তন্ময়দা বলে একটা দাদা আছে আমার, এখানেই থাকে, তার কাছে আমি খুব গ্রেটফুল, খুব। সে আমাকে বলেছিল যে কী অবস্থা পড়াশুনোর। আমি বলছি হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে, অঙ্ক ফিজিক্যাল সায়েন্সে পাস করে গেলে হয়ে যায়, অঙ্ক ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পাস করলে খুব ভালো হবে, পাস করতে পারবো কিনা সন্দেহ আছে। ও বললো ঠিক আছে, কালকের থেকে আমার বাড়িতে আয়। এবার স্বাভাবিক আমার একটু লজ্জা ছিল যে কী হবে, পারবো না, কিছু থাকে সবার, কি বলবে, আমাকে হয়তো ছোট দেখাবে, মেবি আমাকে বলবে তুই এটাও পারিস না ওটাও পারিস না, কিন্তু আমি বললাম ঠিক আছে ভাই সাহেব, ঠাকুর একটা লাস্ট চান্স দিচ্ছে, লাস্ট চান্সটা ধরে নিই। লাস্ট ট্রেন ছিল ওটা আমার জীবনের, ওই ট্রেনটা ধরে নিয়েছি। আমি খুব খারাপ ছেলেছিলাম পড়াশোনায়, খুব খারাপ। আমি ক্লাস 9 অবধি প্রত্যেক বছর একটা সাবজেক্টে ফেল করেছি, প্রত্যেকটা বছর, মানে বুঝতে পারছি আমি কতটা খারাপ। ক্লাস 9-এ আমাদের করোনা ছিল, পরীক্ষা হয়নি যদিও। ক্লাস 8 অবধি আমি তোমাকে আমার মার্কশিট দেখাতে পারি, প্রত্যেক বছর একটা করে আমি ফেল করেছি, ঠিক আছে। আমি হেভি খারাপ। আমি কী করতাম, ঘুরে বেড়াতাম, ক্রিকেট খেলতাম আর ঘুরে বেড়াতাম, বোঝা গেছে, পড়াশোনা কিছু করতাম না, আমার কথা ছিল ক্রিকেটই খেলবো। এবার তন্ময়দা কী করলো, আমাকে বললো, আমাকে একদিন তোমাদেরকে আমি একদিন ওই মার্কস ডিস্ট্রিবিউশন বুঝিয়েছিলাম না, যে কত মার্কস পেতে হবে কত, ও আমাকে ওরকম একদিন বোঝালো যে তোদের আমাকে বলেছিল যে তোদের দেখ MCQ থাকে 20 মার্কসের মতো, ওইখান থেকে তুই যদি 15 মার্কস তুলে নিস তাহলেই তো হয়ে গেল। 15 মার্কস, আর বড় কোশ্চেনে তো মার্কস তোলা সোজা, কিছু PYQ করলেই হয়ে যায়, হ্যাঁ। তারপরে ও কী করলো, তারপরে ও আমাকে একটা কাগজ ছিঁড়ে ওইখানটার মধ্যেও লেখালো যে একদিন আমি, বা আমার নাম শুভম, বা আমাকে বাড়িতে ছোটু বলে ডাকে, ও লিখলো একদিন কি বললো, ও এটা লিখেছিল আমার কাছে, এখনও কাগজটা নেই, কাগজটা পরের দিন ছিঁড়ে দিয়েছিল, মানে যখন রেজাল্ট হয়েছে তারপরে, একদিন শুভম বা ছোটু, আমাকে বাড়িতে ছোটু বলে ডাকে, ছোটু 80% নাম্বার পাবে, ঠিক আছে। এইটা বলে ও একটা কাগজ নিয়ে ওর ফোনের পিছনে, আমার ফোনের না, ওর ফোনের পিছনে ঢুকিয়ে রেখে দিল, তারপর বললো যেদিনকার রেজাল্ট বেরোবে সেদিনকার তো সে দেখা হবে, ঠিক আছে। তারপর ও আমাকে পড়িয়েছিল চরতরিৎ, আলু ঠালু এগুলো আমাকে পড়িয়েছিল। তারপর ও আমাকে একটা দিদির কাছে দিয়েছিল, সেই দিদিটা আমাকে তারপর কেমিস্ট্রি পার্টসগুলো, মানে গ্যাসের আচরণ, তারপরে
তোমাদের যে পর্যায় সারণী ঠারণী আছে ওইগুলো আমাকে ওই দিদিটা পড়িয়েছিল। আর একটা স্যার আছে সুকমল স্যার বলে, সেই আমাকে অঙ্ক পড়িয়েছিল। ঠিক আছে, ওই 3 মাস, লাস্ট ওই 3 মাস আমি পেয়েছিলাম মাধ্যমিকে, পেয়েছিলাম হচ্ছে গিয়ে, আমি যেখানে পাস করার কোনো ইয়ে ছিল না সেখান থেকে আমি পেয়েছিলাম 571। আমার রেজাল্ট দেখে আমার নিজের বিশ্বাস হচ্ছিল না, শালা আমি এত মার্কস পেয়ে গেছি। হ্যাঁ, আমার অন গার্ড। আমি সেদিনকার রেজাল্ট নিয়ে আমার একটা বন্ধুর বাড়িতে যাই, সে বলছিল যে না, তার বাড়িতে গেছি, রেজাল্ট বেরিয়েছে, নাচতে নাচতে গেছি, তার দিদি বলছে কত পেয়েছিস? আমি বলছি 571। বলছে সত্যি তুই 571? না, আমি বলছি 571, শুনেছে 471। বলছে ও 471। আমি বলছি না 400 নয় 500। বলছে হ্যাঁ। ও আমার সামনে আমার রোল নাম্বার, আমার অ্যাডমিট কার্ডের যেসব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও নিজে ওয়েবসাইটে আবার চেক করেছে, তারপর এই রেজাল্টটা আবার দেখে বলছে ওরে বাস তুই এত নাম্বার পেয়ে গেছিস। হয় অবাক। তোমার খাটা কেউ দেখবে না, তুমি কত ঠাটছো কেউ দেখবে না, সবাই শুধু রেজাল্টটা দেখবে। বুঝতে পেরেছ? হচ্ছে গল্প যে মাঝে মাঝে খাটতে খাটতে হয়ে যায়। এবার এইচএসের গল্প আরও ছিল। এইচএসে আমি সায়েন্স নিয়েছিলাম। এবার কী হয়েছিল, এইচএসের সময় ভাই সাহেব খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, আমি আবার যেই মানে জয়েন্ট দেবো, খুব চাপ হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি ভেবেছিলাম কী করবো ভাই, রাত্রিবেলা বলছি মানে আমি কাঁদলাম, চোখ দিয়ে জল পড়তো, শালা পড়তে হচ্ছে, এত পড়তে হচ্ছে, কী পড়তে হচ্ছে, আর আমার পড়াশোনা করতে অত বেশি ভালো লাগতো না। বললাম করতে তো আমাকে হবেই, নিজের জন্য না হোক মা বাবার জন্য করতে হবে। ঠিক আছে, এরমভাবেই চলে যায়। ঠিক আছে, এরমভাবেই একটা ছোটোখাটো একটা গল্প হয়েছে, হচ্ছে গল্প কথা। তাই তোমরা চাইলে তোমরা এখন থেকে ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্ট মানে কি, কোনো একটা জিনিস কল্পনা করা। আমাকে ওই তন্ময় দাই আমাকে কল্পনা করেছিল যে তুই একদিন 80% নাম্বার পাবি, তারপর আমি 81% নাম্বার পেয়েছিলাম। সেরকমই তোমরা এখন থেকে কল্পনা করো যে আমি 90% নাম্বার পাবো, বা 80%ই ভাবো না, দেখবে ভালো হয়ে যাবে আরও। ম্যানিফেস্ট করো। খাতা যেখানে বসো, যেখানে পড়ার টেবিল আছে তার উপরে লিখে রেখে দাও। তার উপরে আমি কোনোদিন যদি পারি তাহলে আমি আমার বই যেখানে পড়াশোনা করি সে তার সেখানটা দেখাবো, সেই দেওয়ালটা পুরো লেখা আছে মোটিভেশনের জিনিসপত্র, তার পিছনে লিখে রেখে দেবো 80%, 90% আই উইল গেট দ্যাট। আর এনজয় করো জীবনে। এনজয় করো মানে পড়াশোনার দিক থেকে এনজয় করো। ঠিক আছে, সেরকমভাবে দেখবা একদিন খুব ভালো রেজাল্ট হবে। ভালো যদি রেজাল্ট নাও হয় তুমি খাটা শিখে যাবে। আমার ওই মাধ্যমিকে আমি যা খেটেছিলাম 2-3 মাস, তারপরে আমি খাটা যখন শিখে গেছিলাম তখন আমার কত কঠিন কিছু লাগতো না খাটতে। আমার খাটতে আর কোনো কঠিন কিছু লাগতো না। আর খাটা তুমি যদি শিখে যাও তাহলে তুমি জীবনে আর বেকার থাকবে না, তাহলে জীবনে কিছু না কিছু করিয়ে নেবে। বোঝা গেছে? অনেক বড় মোটিভেশনাল কথাবার্তা বলে দিয়েছি। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার জ্ঞান শোনার জন্য। হ্যাঁ, আমি আর ওটা পড়ছি লাস্ট অঙ্কটা মেবি কালকের করাবো, আর ইচ্ছা করছিল না। ঠিক আছে, রাত্রির মেবি 1টা বেজে গেছে, জানি না কটা বাজে। ঠিক, তো চলো আবার কালকে দেখা হবে নতুন ক্লাসে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো।